আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। তো রিস্টার্ট কেমিস্ট্রির আমাদের 10 নম্বর লেকচারে অর্গানিক কেমিস্ট্রিতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা একটু কাইন্ডলি আমাকে জানাও ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা, আর একটু তোমাদের বন্ধুদেরকে আপনজনদেরকে একটু মেনশন দিয়ে দাও। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমরা হাঁটি হাঁটি পা পা করে আজকে আমরা আজকে আমরা যেটা করব, আজকে আমরা বেনজিন টলুইন মানে হাইড্রোকার্বন পার্ট আমাদের আজকে শেষ হয়ে যাবে। মানে আমাদের বলতে গেলে অর্গানিকের বেশিরভাগ প্রশ্ন কমন যে দুইটা পার্ট থেকে পাওয়া যায়, যে অংশ থেকে পাওয়া যায়, আজকে আমরা সেই দুইটা পার্টের সমাপ্তি ঘটাইতে যাচ্ছি। অর্গানিকের বেশিরভাগ পড়াই আসলে এখানে, এগুলা টপিক দেখতে বেশি মনে হইলো, এগুলাতে পড়া কম। ঠিক আছে, এই যে 30টা টপিক, তার মধ্যে সবচেয়ে বেশি পড়া প্রথম 9টা টপিকে, এবং আমরা এই 9টা টপিক ইনশাল্লাহ আজকে বেনজিন টলুইন আমরা ক্লোজ করে দিব। ঠিক আছে, আজকে আমরা বেনজিন টলুইন ক্লোজ করে দিব। তো সবাই ক্লাসে যুক্ত হয়ে যাও, অলরেডি 8টা 2 বাজে, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা শুরু করে দিব। ওকে, অল ক্লিয়ার, ধন্যবাদ যারা সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ভাইরা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওকে ওকে, সবাই জয়েন হয়ে গেছো? ওকে, আসলে আমরা আমাদের আলোচনা শুরু করে দিচ্ছি। আমরা বিগত ক্লাসে গত ক্লাসে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন শুরু করেছিলাম, যেখানে আমরা অ্যারোমেটিক বেসিক দেখছিলাম। অ্যারোমেটিক বেসিক বলতে প্রথমে 1 নম্বরে ছিল হলো হাকেল তত্ত্ব। হাকেল তত্ত্ব ছিল, তারপরে ছিল বেনজিনের প্রতিস্থাপিত সমাণু, তারপরে ছিল বেনজিনের অর্থপ্যারা ও মেটা নির্দেশক, তারপরে ছিল হলো আমাদের, তারপরে কি ছিল, তারপরে হ্যাঁ রেজোনেন্স দেখছি, যে আসলে এই অর্থপ্যারা মেটা নির্দেশকটা কেন হয়, কিভাবে হয়, সেই কাহিনীগুলো আমরা দেখতেছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা বেনজিন টলুইনের বিক্রিয়া পড়ব, এবং বিক্রিয়ার মাধ্যমে আজকে আমাদের বেনজিন টলুইন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন বেনজিন টলুইন কি কি বিক্রিয়া দেয়, প্রথমে আমরা যদি একটু মোটা দাগে জেনে রাখতে চাই, বেনজিন টলুইন, বেনজিনের মনে রাখবা সবচেয়ে ফেমাস বিক্রিয়া হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। এটা হলো বেনজিনের সবচেয়ে সিগনেচার রিয়াকশন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যেটাকে ইংলিশে বলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, মানে ইএসআর। আমরা বিভিন্ন টাইমে এটাকে ইএসআর বলে সম্বোধন করি। তারপরে বেনজিনের মধ্যে বেনজিন ও টলুইন দুজনের ক্ষেত্রে একসাথেই বলতেছি, তাদের ক্ষেত্রে দ্বিতীয় বিক্রিয়াটার নাম হলো সংযোজন বিক্রিয়া। কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। এবং 3 নম্বরে, 3 নম্বরে আর কি বিক্রিয়া দেয় তারা? একটা হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দিল, তারপরে হলো সংযোজন দিল, তারপরে হলো তারা টলুইন আবার কিছু স্পেশাল বিক্রিয়া দেয়। কে? টলুইন আবার কিছু স্পেশাল বিক্রিয়া দেয়, সেটা হলো টলুইনের পার্শ্ব শিকল বিক্রিয়া বলে। সেগুলোকে কি বলে? টলুইনের পার্শ্ব শিকল বিক্রিয়া। এগুলো আবার শুধুই টলুইন দেয়, কারণ পার্শ্ব শিকল, পার্শ্ব শিকল যেটা, এইটা তো ভাই বেনজিনের নাই। তো বেনজিনের যেহেতু পার্শ্ব শিকল নাই, এই কারণে বেনজিন এই বিক্রিয়াটা দেয় না। বেনজিন উপরের দুইটার মধ্যেই তার সীমাবদ্ধতা, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন এবং হলো কি ভাইয়া, এবং সংযোজন, এই দুইটা বিক্রিয়াই বেনজিন দেয়। এবং তার মধ্যে সবচেয়ে বেশি ফেমাস কে? সবচেয়ে বেশি ফেমাস হলো আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, এরোমেটিকের নামকরণগুলো কি ভাই দিয়েছেন? না, আমার ওই দিন আপলোড করতে আমি ভুলে গেছিলাম, আজকে আপলোড করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে ওকে। এবার আসো ভাইয়া, আমরা তাহলে আমাদের আলোচনাটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিয়েই আমরা আলোচনাটা শুরু করি। আসো আমরা 1 নম্বরে লিখি যে ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন।
এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনটা কেমনে হয় দেখো। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনটা হইল, তুমি ধরো একটা বেনজিন নিছো। এখন বেনজিনের এখানে তো কি আছে ভাই, হাইড্রোজেন আছে। এখন তুমি যখন বেনজিন নিছো এবং এখানে আমরা ধরো এ বি নামের একটা বিকারক নিছি, এটা হলো বিক্রিয়ক, আর পরেরটা হলো আক্রমণকারী বিকারক। এটা বিক্রিয়ক, এটা আক্রমণকারী বিকারক। এখন আরেকটা জিনিস মনে রাখবা, বেনজিন কখনোই প্রভাবক ছাড়া তার চক্রে কোনো বিক্রিয়া দেয় না। বেনজিন চক্র কখনো প্রভাবক ছাড়া বিক্রিয়া দিবে না, প্রভাবক লাগবেই লাগবে। এবং এই বিক্রিয়াতে আমরা প্রভাবক হিসেবে কাকে ব্যবহার করব? প্রভাবক হিসেবে আমরা শুষ্ক AlCl3 AlCl3, অথবা আমি যদি আরো স্পেসিফিকলি বলি, আমরা আসলে লুইস অ্যাসিডকে ব্যবহার করব। লুইস অ্যাসিড কারা এবং তাদেরকে কেন ব্যবহার করা হয় সেটা আমি একটু পরে আসতেছি। লুইস অ্যাসিড হিসেবে আমরা ওই অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে অথবা ফেরিক ক্লোরাইডকে ব্যবহার করব, একটু পরে দেখাচ্ছি। তার আগে তুমি আমাকে বলো এই বিকারকটা ভাঙবে কেমনে? এ প্লাস এবং বি মাইনাসে, এ প্লাস এবং বি মাইনাসে। তারপরে বলো তো এখানে ইলেকট্রোফাইল কে? এখানে ইলেকট্রোফাইল হলো আমাদের এ। সে কি করবে? এই চক্রের মধ্যে যেহেতু ইলেকট্রন আছে, সে এই লোবে গিয়ে চক্রটাকে অ্যাটাক করবে, এবং চক্রটাকে অ্যাটাক করার মাধ্যমে সে কি করবে? এই যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনকে সরিয়ে এ হলো হাইড্রোজেনের জায়গায় বসে যাবে। এ কোথায় বসে গেল? হাইড্রোজেনের জায়গায় বসে গেল। ঠিক আছে। আর হাইড্রোজেন তখন কি করলো? হাইড্রোজেন আর বি মিলে এই যে Hb, ঠিক আছে, Hb তৈরি করলো। এই হইলো আমাদের একটা প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা এই বিক্রিয়াটা টোটাল মেকানিজমটা একটু পরেই দেখবো যে টোটালি কিভাবে বিক্রিয়াটা ধাপে ধাপে হইছে। আচ্ছা, তো তাইলে কি হইলো? জাস্ট ইলেকট্রোফাইল যেটা, সেটা গিয়ে এখানে হাইড্রোজেনকে সরাই বসে, এই যে একজনকে সরিয়ে আরেকজন বসে গেছে, এজন্য বিক্রিয়াটার নাম প্রতিস্থাপন। আর ইলেকট্রোফিলিক কেন বলছি? কারণ ইলেকট্রোফাইল দ্বারা এই প্রতিস্থাপনটা ঘটছে। কাকে দ্বারা? ইলেকট্রোফাইল। এখন তোমরা প্রশ্ন করতে পারো ভাই, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন কি ঘটে? অ্যান্সার ইজ নো। বেনজিনে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন ঘটে না। কেন ঘটে না? কারণ তুমি দেখো তো, নিউক্লিওফাইল মানে কি? পজিটিভ। পজিটিভকে যে ভালোবাসবে সেই তো নিউক্লিওফাইল। পুরা বেনজিনের মধ্যে কি পজিটিভ কিছু আছে যে একটা নিউক্লিওফাইল এসে ওকে অ্যাটাক করবে? নিউক্লিওফাইল তো পজিটিভকে ভালোবাসে, পজিটিভ কিছু তো নাই এখানে যে ওকে অ্যাটাক করবে। এই কারণে মনে রাখবা, এইখানে বেনজিন সবসময় কোন প্রতিস্থাপন দেয়? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। কারণ বেনজিনের মধ্যে ইলেকট্রন আছে, আর এই ইলেকট্রনকে ভালোবেসে বাকিরা এখানে এসে অ্যাটাক করবে। বুঝতে পেরেছি? ওকে, এবার আসো ভাইয়া, যদি সেম বিক্রিয়াটা টলুইন দিতে আসে, টলুইন যদি এই বিক্রিয়াটা দিতে আসে, খুবই সিম্পল হিসাব। টলুইনের ক্ষেত্রে আমরা যে এ বি কে নিব, একই কাজ। ও কি করবে? ও হইল, দেখো এখানে তো কার্বন, কার্বনকে তো সে আর প্রতিস্থাপন করতে পারবে না। সে প্রতিস্থাপন করে কাকে? হাইড্রোজেনকে। তাইলে সে এখানে কিছু করবে না। এটা পার্শ্ব শিকল, মনে রাখবা, এটাকে বলা হয় টলুইনের পার্শ্ব শিকল। তো আমি যেহেতু এখানে একটা প্রভাবক দিব, প্রভাবক দিলে সে পার্শ্ব শিকলের সাথে বিক্রিয়া করবে না, সে বিক্রিয়া করবে ডিরেক্ট চক্রের সাথে। ডিরেক্ট কার সাথে বিক্রিয়া করবে? সে ডিরেক্ট চক্রের সাথে বিক্রিয়া। চক্রে তো অনেকগুলো হাইড্রোজেন, 1 2 3 4 5, 5টা পয়েন্টে হাইড্রোজেন আছে, 5টা হাইড্রোজেন আছে। সে এই 5টা হাইড্রোজেনের মধ্যে কোনো একটা হাইড্রোজেনকে সে সরাবে। এখন বলো তো সে কোন হাইড্রোজেনটাকে সরাবে? সে হলো ভাই আমাদের এই টলুইন কি নির্দেশক, তোমার কি মনে আছে? টলুইন ছিল অর্থপ্যারা নির্দেশক। এই অর্থপ্যারা নির্দেশক মানে কি? অর্থপ্যারা নির্দেশক মানে হলো টলুইন ওকে বলবে যে তুমি আমার অর্থ পজিশনে এবং প্যারা পজিশনে তুমি যুক্ত হও। তাহলে দেখো, অর্থ পজিশনে যদি যুক্ত হয়, তাহলে এই যে CH3 এটা এর মতোই থাকবে, এখানে এ যুক্ত হবে। এটা হলো অর্থ, এবং এখানে CH3, এখানে এ,
মানে দুইটা উৎপাদ তৈরি হবে, একটা অর্থতে যুক্ত হবে আরেকটা প্যারাতে যুক্ত হবে। দুইটা উৎপাদ, আগের বার তো একটা উৎপাদ হয়েছে, কারণ এখানে সবগুলাই সেম, বেনজিনের ক্ষেত্রে কোনো নির্দেশক নাই, ঠিক আছে, এই কারণে একটা উৎপাদ। আর এখানে যেহেতু অর্থ প্যারা নির্দেশক, তাহলে অর্থতে একবার যুক্ত হবে, প্যারাতে একবার যুক্ত হবে। আচ্ছা ভাইয়া, কোন উৎপাদটা বেশি তৈরি হয়? কেউ কি জানো যে এদের মধ্যে কোন উৎপাদটা বেশি তৈরি হয়? মনে রাখবা, প্যারা পজিশনের যে উৎপাদ আছে এটা বেশি হয় তুলনামূলক, আর এটা কম হয়। নির্দিষ্ট কোনো পার্সেন্টেজ নাই, বাট অ্যামাউন্টে প্যারা উৎপাদটা বেশি তৈরি হয় আর অর্থ উৎপাদটা কম তৈরি হয়। তোমরা তো জানো অলরেডি যে এটা হলো অর্থ পজিশন আর এটা কি প্যারা। কখনো কি মেটাই বসবে? অ্যান্সার ইজ নো, মেটাই কখনো বসবে না। এখন তোমরা আবার এটাও বলতে পারো যে ভাই এটাও তো অর্থ পজিশন, এখানে তো বসলো না। ভাই এখানে বসা আর এখানে বসতে যৌগ একই থাকে, নতুন কিছুই পাবো না। এখানে বসা যেই কথা, এখানে বসা একই কথা, অর্থ পজিশন। তুমি চাইলে এখানে দিতে পারো, তখন আবার এটা লিখার দরকার নেই, একই যৌগ দুইবার লিখার দরকার নেই। তাহলে কি বলছি? প্যারা পজিশনের উৎপাদটা বেশি তৈরি হয়। না, কোশ্চেন ইজ হোয়াই প্যারাটা বেশি হচ্ছে? কেন দুইটা সমান সমানিত হওয়ার কথা ছিল, কেন প্যারা বেশি হচ্ছে? এর কারণ হইল, মাথায় রাখবা, প্যারা বেশি হওয়ার কারণ হইল স্টেরিক বাধা। কি বলছি ভাইয়া? প্যারা বেশি হওয়ার কারণ হইল স্টেরিক বাধা। কারণ, এর কারণ কি? এর কারণ কি? এর কারণ হলো স্টেরিক বাধা। কারণ হলো স্টেরিক বাধা। স্টেরিক বাধা মানে কি? স্টেরিক বাধা মানে হলো জায়গাজনিত বাধা। জায়গাজনিত বাধা। দেখো এখানে তো অলরেডি CH3 আছে, এখানে যদি আরেকটা যুক্ত হইতে হয় একটু গাদাগাদি হয়ে যায়, কাছাকাছি হয়ে যায় না? এটা কমফোর্ট ফিল করে না এখানে বসতে। কিন্তু দেখো যদি এটা এখানে বসে, তখন কিন্তু ওকে কারোর সাথে মারামারি করে জায়গা দখল করা লাগে না, ঠিক আছে? এইখানে CH3 একটু বাধা দেয় যে আমার পাশে বসার দরকার নেই, গরম লাগবে। হ্যাঁ, আমরা স্কুলে গিয়ে টেবিলে বসার টাইমে একলা একলা বসতে পছন্দ করি। তো ও কি করলো যে না, তুমি এইটা আমার পাশে বসে না, দূরে গিয়ে বসো। দূরে গিয়ে বসলে দুইজনের রিল্যাক্স, ঠিক আছে? এই হলো আমাদের বিক্রিয়ার শুরু। হ্যাঁ, তাইলে কি দুইটা টলুইন লাগবে? হ্যাঁ, দুইটা টলুইন তুমি দাও, সমতা করার জন্য চাইলে দিতে পারো, বাট এগুলোর কোনো দরকার নাই। দুইটা উৎপাদ তৈরি হয়, অবশ্যই তাহলে এখানে দুইটা টলুইন থাকবে। তবে এগুলার কোনো দরকার নাই, সমতা করা লাগে না এইসব বিক্রিয়ার ক্ষেত্রে, ঠিক আছে? ঠিক আছে, এই বলো বুঝতে পারছি কিনা? একজন বলতেছে ফার্স্টেরটার নাম কি? কোনটার নাম ভাই? আমি তো এগুলো যৌগই লিখি না, এগুলো এবি দিছি। এবির কি কোনো নাম হয়? স্বামী, এবির কি কোনো নাম হয়? পার্শ্ব শিকল মানে পাশের শিকল। পার্শ্ব শিকল মানে হলো ওই যে প্রতিস্থাপক যেটাকে বলছি না, ওইটাই পার্শ্ব শিকল। এই যে দেখো, এটার মধ্যে আমাদের এটাকে বলা হয় নিউক্লিয়াস। এটাকে কি বলে? এটাকে বলে নিউক্লিয়াস। মানে এটা হলো মেইন কেন্দ্র, নিউক্লিয়াস, অথবা এটাকে আমরা বলি চক্র, ঠিক আছে? আর এর আশপাশে যেগুলো আছে এগুলাকে আমরা বলি পার্শ্ব শিকল, ঠিক আছে? পার্শ্ব শিকল, পার্শ্ব শিকল। ওকে, স্টেরিক বাধা কি ভাইয়া? এটা আমি তোমাদেরকে যখন ফ্রি রেডিকেলের সক্রিয়তা পড়েছি তখন বলছি। স্টেরিক বাধা মানে কি? স্টেরিক বাধা মানে হলো জায়গাজনিত বাধা। কোনো জায়গায় যদি কোনো ঘটনায় যদি জায়গা নিয়ে কোনো ঝামেলা হয়, সেটাকেই তোমার স্টেরিক বাধা বলে, জায়গা জনিত বাধা। এই যে এখানে জায়গা হচ্ছে না, মানে কাছাকাছি হলে জায়গাটা একটু কম হচ্ছে, এটাই স্টেরিক ইফেক্ট। এটাই কি? স্টেরিক ইফেক্ট। দুইটার সেকেন্ডার এইচবি লিখেন নাই, অত ম্যান্ডেটরি কিছু না, লিখতে পারো বাই প্রোডাক্ট। হ্যাঁ, বাই প্রোডাক্ট এইচবি, ঠিক আছে? ওই হাইড্রোজেন গিয়ে ওইখানে বি এর সাথে যুক্ত হয়ে যায়। এইচবি কি দুইটা হবে? ভাই তোমরা সমতা নিয়ে কেন প্যারা খাচ্ছ? এগুলোর সমতা দরকার নাই, বললাম তো, সমতা তো দরকার নাই। তোমরা বারবার কেন সমতা নিয়ে প্যারা খাচ্ছ? সমতার কোনো দরকার নাই। খন্দকার নূর মোহাম্মদ এখন এসে সালাম দিচ্ছে, এত দেরিতে আসলে তো সালাম দিয়ে লাভ কি? কারণ আজকে পুরো ক্লাসে এগুলাই পড়বো, পুরো ক্লাসে এগুলাই পড়বো, ঠিক আছে? ওকে, ক্লিয়ার?
লেট হয়ে গেছে নাকি কয় নাম্বার স্লাইড? হ্যাঁ, অনেক লেট হয়ে গেছে। ঠিক আছে, অনেক লেট হয়ে গেছে। এটা 1 নাম্বার স্লাইড, কিন্তু অনেক লেট হয়ে গেছে তোমার, কিছু করার নাই। ওকে ব্রো, এবার দেখো আমাদের তাইলে মেইন বেসিকটা আমরা বুঝলাম। এবার আসো আমরা বেনজিন যে বিক্রিয়া দেয়, কয়েকটা বেনজিনের বিক্রিয়া দেখি। ঠিক আছে, বেনজিনের কয়েকটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দেখি। আসো আমি এখানে একটা বেনজিন আঁকি আগে, ওই অ্যালকিন অ্যালকাইনের মতো করেই। বেনজিনটাকে বোঝার জন্য এখানে একটা হাইড্রোজেনও দেখাই লিখলাম। হাইড্রোজেন যেটা যাবে সেটাকে একটু দেখাই লিখলাম। ওকে, তো বেশি ঘন হয়ে যাচ্ছে নাকি? বেশি ঘন হয়ে গেলে বেনজিনের জন্য আবার লিখা যাবে না, একটু ফাঁকা ফাঁকা করে দেই। আচ্ছা, কার কার সাথে বিক্রিয়া দিব? ওকে, আমরা প্রথমে একে বিক্রিয়া দিব ক্লোরিনের সাথে। ক্লোরিন, ক্লোরিনের সাথে বিক্রিয়া দিব। এখন প্রভাবক কি হবে? প্রভাবক হবে ফেরিক ক্লোরাইড, অথবা মানে লুইস অ্যাসিড। কারা? লুইস অ্যাসিড হলো ফেরিক ক্লোরাইড অথবা এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই দুইটার একটাকে আমরা কি করব? প্রভাবক হিসেবে দিব। ওকে, এরপরে আসো ক্লোরিনেরই আরেকটা বিক্রিয়া আছে, যে ক্লোরিন, এটা হলো অতিরিক্ত পরিমাণে দিব, মানে খুব বেশি পরিমাণে যদি আমরা ক্লোরিন দেই তাহলে কি হবে, এবং এই ক্ষেত্রেও আমরা ফেরিক ক্লোরাইডকে দিব। তবে মনে রাখবা ফেরিক ক্লোরাইড না দিয়ে যদি এখানে শুধু লোহাকেও দেয়া হয় তাহলেও বিক্রিয়াটা হবে। কেন হবে? কারণ যেহেতু অনেক ক্লোরিন আছে, ক্লোরিন আগে লোহার সাথে বিক্রিয়া করে ফেরিক ক্লোরাইড নিজে বানায় নিবে। সো ক্লোরিনের সাথে লোহা দেখলে এখানে হতাশ হওয়ার কিছু নাই, কারণ আগে ফেরিক ক্লোরাইড নিজেরা উৎপন্ন করবে। ওকে, তাহলে ক্লোরিন গেল। তারপরে আমরা বিক্রিয়া দিব CH3Cl এর সাথে। একইভাবে আমাদের প্রভাবক কি? প্রভাবক FeCl3 or AlCl3। আচ্ছা, অবশ্যই শুষ্ক যাদেরকে দিচ্ছি তারা অবশ্যই কেমন হইতে হবে? শুষ্ক। FeCl3 বা LCl3 অবশ্যই সবাই কি হইতে হবে? শুষ্ক হইতে হবে। ঠিক আছে, এটাও শুষ্ক হইতে হবে, সবই শুষ্ক। পানি থাকা যাবে না, পানি থাকলে কি হয় সেটা আমি পরে দেখাবো না, প্যারা নেয়ার কিছু নেই। তারপরে আমরা কার সাথে বিক্রিয়া দিব? তারপরে আমরা বিক্রিয়া দিব হইল RCOCl এর সাথে। RCOCl, এখানেও আমাদের প্রভাবক হবে শুষ্ক FeCl3 অথবা AlCl3। তারপরে আমরা কার সাথে বিক্রিয়া দিব? তার পরে আমরা কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড এবং HCl এর সাথে বিক্রিয়া দিব। এখানেও ভাই শুষ্ক FeCl3 অথবা AlCl3 এর সাথে বিক্রিয়া দিব। ঠিক আছে, তারপরে ভাই আমরা কার সাথে বিক্রিয়া দিব? তারপরে আমরা বাক্স N2Cl এর সাথে বিক্রিয়া দিব, যেখানেও প্রভাবক হলো শুষ্ক FeCl3 or AlCl3। তারপরে আমরা নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিব। তোমরা জানো নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিতে হলে কি করতে হয়?
গাঢ় সালফিউরিক অ্যাসিড দিতে হয়। এখানে আর AlCl3 দেওয়া লাগবে না, এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলেই আমাদের হবে। এবং 30 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা প্রথম বিক্রিয়াটা করব। তারপরে হলো আমরা এখানে কাকে দিব, তারপরে আমরা এখানে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিলাম। সালফিউরিক অ্যাসিড দিলে কাকে দিতে হয়, সালফিউরিক অ্যাসিডের সাথে আবার দিতে হয় হলো তোমার গাঢ় HClO4 অথবা সালফার ট্রাইঅক্সাইড। দেখতে অনেক বিক্রিয়া মনে হচ্ছে, কিন্তু আসলে কাহিনী অল্প। দেখতে অনেক বিক্রিয়া মনে হইল, কাহিনী কি, কাহিনী অল্প। ওকে, নোটিফিকেশনই আসে নাই। নোটিফিকেশন কেন যাবে বলো? ক্লাস তো টাইম মতো শুরু হয়ে গেছে। তোমরা প্রতিদিন ক্লাস শুরু হলে যেটা করবে, সবাই একটু মেসেঞ্জার গ্রুপটাই তো ক্লাসটা ফরওয়ার্ড করে দিও। আমি ভুলে যাই আসলে, ঠিক আছে? রাশিদুল ইসলাম শান্ত আসছে, ভাই সালাম দিয়ে লাভ নাই, ক্লাস শেষ তোমার। ওকে, এখন দেখো এই যে এতগুলো বিক্রিয়া, এদের প্রোডাক্ট কি হবে? প্রোডাক্ট কি হবে? আসলে আমরা প্রোডাক্ট লিখি। প্রোডাক্ট হলো ভাইয়া দেখো, আমি তো বেনজিনের সাথে সবাইকে বিক্রিয়া দিচ্ছি, বেনজিন। ওকে, এখন প্রোডাক্ট কি হবে? প্রোডাক্ট হলো এখানে যে ক্লোরিন তুমি দেখতেছো, এখানে হাইড্রোজেন। তো আমরা কি বলছি, আমাদের বেনজিনের মধ্যে এখানে হলো প্রতিস্থাপক থেকে একটা বসে যাবে, একটা ক্লোরিন এখানে বসে গেল, আরেকটা ক্লোরিন হাইড্রোজেনের সাথে চলে গেল। এই যে বাকি অংশ হাইড্রোজেনের সাথে চলে যায়। দেখো, একটা পজিটিভটা এখানে বসে গেল, বাকি অংশ হাইড্রোজেনের সাথে চলে গেল, এই যে HCl তৈরি করলো। যদি তুমি ক্লোরিন এক্সেস পরিমাণে দাও, তার সাথে ফেরিক ক্লোরাইড অথবা লোহা দাও অথবা অ্যালুমিনিয়াম ক্লোরাইড দাও, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ও বেনজিনের পুরো চামড়া তুলে ফেলবে। চামড়া তুলে ফেলা মানে কি? মানে হলো এখানে একটাও আর একটাও আর হাইড্রোজেনকে রাখা হবে না, সবগুলা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে ফেলবে। যৌগটার নাম হয়ে যায় হেক্সাক্লোরোবেনজিন। উপরেরটার নাম হইল ক্লোরোবেনজিন, আর নিচেরটার নাম হইল হেক্সাক্লোরোবেনজিন, যার সংকেত C6Cl6। C6Cl6, সব হাইড্রোজেন গন, এখানে সব ক্লোরিন বসে গেছে, হেক্সাক্লোরোবেনজিন। হেক্সাক্লোরোবেনজিন যোগ HCl, আরেকটা ক্লোরিন হাইড্রোজেনের সাথে যাবে। আর তোমরা সমতা করতে গেলে এখানে আবার 6 দিতে হবে, কত কাহিনী, অত কিছু দরকার নাই। এবার আসো ভাই, ক্লোরিনের বিক্রিয়াগুলো আমাদের ডান, আসো আমরা পরেরটাই যাই। পরেরটাই হলো CH3Cl। এই যে CH3Cl অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া, এটা ভাঙে কিভাবে? ক্লোরিনের ভাঙন তো ইজি ছিল, একটা ক্লোরিন প্লাস আর একটা ক্লোরিন মাইনাস দিয়ে দিলেই খেল খাতাম। কিন্তু এখানে CH3Cl কিভাবে ভাঙে? অ্যালকাইল হ্যালাইডের মধ্যে ক্লোরিন হয় নেগেটিভ আর CH3 হয় পজিটিভ। তো আমাদের উৎপাদ লিখার নিয়ম কি? আমাদের উৎপাদ লিখার নিয়ম হলো বেনজিনের উপর পজিটিভটা বসে যাবে, এই যে পজিটিভ CH3 বেনজিনের উপর বসে গেল, নেগেটিভ ক্লোরিন হাইড্রোজেনকে নিয়ে চলে যাবে। এখন দেখো এই বিক্রিয়ায় একটা CH3 যুক্ত হইছে অথবা অ্যালকাইল মূলক যুক্ত হইছে, এজন্য কিন্তু এই বিক্রিয়ার নাম হলো আবার ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এই বিক্রিয়ার নাম হইল ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন কেন? কারণ এখানে একটা অ্যালকাইল মূলক যুক্ত হয়েছে। ফিডেল ক্রাফট একজন বিজ্ঞানীর নাম, তাহলে ওনার নাম অনুসারে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এর পরের বিক্রিয়াটা খেয়াল করো, তোমরা এখন লিখবা না, আগে দেখো এখানে ক্লোরিন মাইনাস RCO, এই পুরাটা হলো প্লাস, RCO প্লাস। তাহলে প্লাসটা কি করবে? প্লাসটা আমাদের বেনজিনের উপর বসে যাবে, এই যে বেনজিন, তার উপর এই যে COR, এটা বসে গেল, COR এটা বসে গেল, আর হাইড্রোজেন ক্লোরাইড, এই যে RCO যেটা আছে, এই যে RCO,
এই মূলকটাকে বলা হয় অ্যাসাইল মূলক। এই মূলকটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাসাইল মূলক। শুধু আর কে বলে অ্যালকাইল, আর আর এর সাথে সিও থাকলে এটাকে বলে অ্যাসাইল। এই কারণে এই বিক্রিয়াটার আবার নাম হইল ফিডেল ক্রাফট, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন। তারপরে হইল ভাইয়া, তারপরে হইল ভাইয়া উৎপন্ন অ্যাসিডের পিএইচ কত ভাই? হ্যাঁ এটা ছাগল, এখানে পিএইচ আইলো কই থেকে? কি করছে? উৎপন্ন অ্যাসিডের পিএইচ কত বলে? মানে চামড়া তুলে গরুকে খাওয়াই দেওয়া উচিত না? ওকে, এরপরে দেখো ভাই, এইখানে যে বিক্রিয়াটা, এটা একটু মনে রাখার বিক্রিয়া। কার্বন মনোক্সাইড এবং HCl যখন বিক্রিয়া করে, কার্বন মনোক্সাইড এবং HCl এখানে একটা জটিল টাইপের রিয়াকশন করে তারা আসলে এখানে CHO, বেনজিনের উপর কি বসায় দেয়? CHO কে বসায় দেয়। এখানের বাই প্রোডাক্ট তোমার বের করা টাফ হবে, কারণ এই বিক্রিয়ার ভিতরে আরো 2-3টা স্টেপ আছে। তুমি শুধু মনে রাখবা কার্বন মনোক্সাইড আর HCl দিলে উপরে CHO বসে যায়, যে CHO, ঠিক আছে? CHO, এখানেও বাই প্রোডাক্ট চাইলে অবশ্যই লিখতে পারো যে HCl, এই যে এখানের ক্লোরিন এখানের হাইড্রোজেনকে নিয়ে চলে যায়। তবে ভিতরে আরো কিছু কাহিনী ঘটে, ওই কাহিনীগুলো আমাদের দরকার হবে না। শুধু যেটা মনে রাখবা যে এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হলো বেনজালডিহাইড। আর এই যে বেনজিন থেকে তুমি যে বেনজালডিহাইড বানাইছো, এই বিক্রিয়াটার নাম হলো গ্যাটারম্যান কচ। এই বিক্রিয়াটার নাম কি? এই বিক্রিয়াটার নাম হলো গ্যাটারম্যান কচ বিক্রিয়া, গ্যাটারম্যান কচ বিক্রিয়া। আর এখানে এটা কি বানাইছো? এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হলো টলুইন, 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 ঠিক আছে? টলুইন বানানো শেষ? ওকে, এবার আসো ভাই, তারপরে কার সাথে দিছি? এই যে ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে দিছি বাক্স N2Cl। এই যে বাক্স N2Cl, এটা হলো ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই যে ভাইয়া ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে দিলাম, ডায়াজোনিয়াম ক্লোরাইড ভাঙে কিভাবে? ভাঙে হইল Cl মাইনাস, Cl মাইনাস, আর বাক্স থেকে শুরু করে এই N2 পর্যন্ত প্লাস। এখন N2 পর্যন্ত প্লাস হইলে আমাদের উৎপাদ কি তৈরি হবে? আমাদের উৎপাদ তৈরি হবে হলো ভাই, আমাদের উৎপাদ হলো বেনজিনের সাথে, সোয়াই লিখতেছি নাহলে জায়গা হবে না, এই যে N2 তার সাথে আবার এই বেনজিন চক্রটা যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, দুইটা বেনজিন চক্র N দিয়ে যুক্ত হয়ে গেল। ঠিক আছে, এই যে বাক্স N2 এখান থেকে যাবে আর এখান থেকে আরেকটা বাক্স যাবে, দুইটা বাক্স এভাবে যুক্ত হইলে এই যৌগটাকে বলা হয় অ্যাজোবেনজিন। এই যৌগটাকে কি বলা হয়? এই যৌগটাকে বলা হয় অ্যাজোবেনজিন, অ্যাজো, অ্যাজোবেনজিন, অ্যাজোবেনজিন। সামনে থাকো সবাই, ঠিক আছে? এবার আসো নাইট্রেশন। নাইট্রেশন করতে করতে আমরা বৃদ্ধ হয়ে গেছি। আমি প্রথম দিন বলছিলাম নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি দেয়া হয় তখন সেটা কি করে? ভাঙে কিভাবে? ভাঙে হলো NO2 প্লাস, এই যে NO2 প্লাস আর OH মাইনাস, OH মাইনাস এখানের হাইড্রোজেনের সাথে যুক্ত হইলে পানি তৈরি হবে। ভাঙনটা আমি আর দেখাচ্ছি না, কারণ অলরেডি আমরা জানি কে পজিটিভ হয়, যেটা পজিটিভ হয় সেটা বেনজিনের সাথে যুক্ত হবে। একইভাবে সালফিউরিক অ্যাসিড যখন ভাঙে, সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াটা তত ইম্পর্টেন্ট না যদিও, বাট লিখে রাখো, HSO3 প্লাস হয়, OH মাইনাস হয়। ঠিক আছে, এখন আরেকটা ডেটা তোমাদেরকে দেই, সেটা হলো যদি আমরা এই বিক্রিয়া তো 30 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করছি, যদি আমরা সেম সেটআপে, সেম সেটআপ বলতে আমরা নাইট্রিক অ্যাসিড দিব, HNO3 দিব, সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডও দিব, এবং টেম্পারেচার আমরা 90 ডিগ্রি সেলসিয়াস করব। কত ডিগ্রি সেলসিয়াস করব? 90 ডিগ্রি সেলসিয়াস করব। তখন প্রোডাক্ট কি হবে জানো? তখন হইল এই বেচারার, এই এখানে নাইট্রোবেনজিনকে বানাই দিছে, আচ্ছা ঠিকই আছে, এই বেচারার তখন, এই যে দেখো এটা তো নাইট্রোবেনজিন না,
NO2, এখন এটা কি হয়ে গেছে, এটা হয়ে গেছে নাইট্রোবেনজিন। এই যৌগটার নাম হলো নাইট্রোবেনজিন। দেখো নাইট্রোবেনজিন থেকে কি তৈরি হয়, নাইট্রোবেনজিন। এই নাইট্রোবেনজিন তোমরা যদি খেয়াল করো, নাইট্রোবেনজিন কিন্তু মেটা নির্দেশক। নাইট্রোবেনজিন কি নির্দেশক? মেটা নির্দেশক। গত ক্লাসে পড়াইছি নাইট্রোজেন 3.0, অক্সিজেন 3.5, তাহলে ওয়াই এর বেশি, এজন্য মেটা নির্দেশক। ও যেটা করবে, ওর টেম্পারেচার বাড়াই দিলে বিক্রিয়ার, ও মেটা পজিশনে আরেকটা NO2 কে যুক্ত করবে। ওই যে নাইট্রিক অ্যাসিডের NO2 যেটা পজিটিভ, সেটা ও মেটা পজিশনে যুক্ত করলো। আচ্ছা, যদি আমি এবার সেম রিয়াকশন, মানে আমি নাইট্রিক অ্যাসিড দিব, সালফিউরিক অ্যাসিড সব আগের মতোই দিব, নাইট্রিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড, তবে আমি টেম্পারেচারটা এবার নিয়ে যাব 120 ডিগ্রি থেকে 150 ডিগ্রি সেলসিয়াসে, বা 100 থেকে 120 ডিগ্রি সেলসিয়াসে। তখন ও যেটা করবে, দেখো এই তো দুইটা নাইট্রোমূলক আছে, ওর কি আরেকটা মেটা অবস্থান খালি না? মেটা তো এটাও মেটা, এটাও মেটা। তাপমাত্রা বাড়াই দিলে এখানেও সে NO2 কে যুক্ত করে ফেলবে। এই যৌগটার নাম হইল ট্রাই নাইট্রোব্রোমিন, সংক্ষেপে বলে ট্রাই নাইট্রোবেনজিন, সংক্ষেপে বলে এটাকে TNB। কি বলে? TNB। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কি করলাম? এই বিক্রিয়াটাকে আমরা তাপমাত্রা বাড়াই, প্রথমে আরেকটা নাইট্রো, তারপরে আরও তাপমাত্রা বাড়াই দিলে আরেকটা নাইট্রো যুক্ত হবে, তবে মেটা পজিশনে, এটার সাপেক্ষে মেটা পজিশনে যুক্ত হবে। তাইলে এই যৌগটার নাম হয়ে যায় ট্রাই নাইট্রোবেনজিন বা TNB। আর এই যে বাক্স HSO3, এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হলো বেনজিন সালফোনিক অ্যাসিড। এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হলো বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন সালফোনিক অ্যাসিড বা বেনজো সালফোনিক অ্যাসিডও বলা হয়। তোমরা এবার লিখো, আর কে কোথায় বুঝো নাই স্পেসিফিক ভাবে প্রশ্ন করো। কেউ যদি ক্লাসে দেরিতে এসে থাকো, সে এখন আসলে আর প্রশ্ন করে লাভ নাই, সে ক্লাসের প্রথম থেকে দেখে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? কারণ মাঝ থেকে প্রশ্ন করলে এখন লাভ নাই, বুঝতে পারবা না এমনি। TNB কি TNT এর মতো না? TNB অত খারাপ না, TNT তো বোমা, তবে সংকেত প্রায় কাছাকাছি। হুম, TNBও কিন্তু, মানে TNT তো ব্লাস্ট করে, TNBও কিন্তু ব্লাস্ট করে, ঠিক আছে? আর COCl যৌগের নাম অ্যাসাইল হ্যালাইড, হ্যাঁ অ্যাসাইল হ্যালাইড বা অ্যাসাইল ক্লোরাইড। ভাইয়া এত এত রিয়াকশন কিভাবে মনে রাখবো? টিপস দেন প্লিজ। ভাই এটাই তো টিপস, যে তোমার সবগুলা রিয়াকশন একই স্টাইলে হচ্ছে, শুধু হাইড্রোজেনকে সরাই দিয়ে পজিটিভটা বসে যাচ্ছে, এটাই তো ট্রিক্স। হাই হাই, স্লাইড কয়টা গেল? এটা সেকেন্ড স্লাইড। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে। সবাই লিখো লিখো, সবাই নিজ হাতে একবার লিখো। হ্যাঁ, অন্য চ্যাপ্টারের ক্ষেত্রে সাথে সাথে লিখাটাও তো ইম্পর্টেন্ট না? এখন কি ক্লাস করতে পারবো? হ্যাঁ পারবা। লাইভা দেখো, এখনো তুমি ক্লাস করতে পারবা। জাস্ট ওইখানে আমি এবি দিয়ে যেটাকে দেখাইছি, এবি এর জায়গায় এবার অনেকগুলা বিক্রিয়ক দিছি, আর কিছু না, ঠিক আছে? এবি এর জায়গায় বিক্রিয়ক দিছি, যেরকম মনে আছে মার্কোনিকভ করার টাইমে প্রথমে এবি দিয়ে দেখাই পরে বিক্রিয়া দিছিলাম, এখানেও সেম এবি দিয়ে, এখন এবি এর জায়গায় বিক্রিয়ক দিছি। TNB মানে কি ভাই? TNB হলো ট্রাইনাইট্রোব্রোমিন, এটাও একটা আনস্টেবল যৌগ, এটাও মোটামুটি ভালো লেভেলের এক্সপ্লোসিভ, ঠিক আছে? TNT এর মতোই, TNT তো নাম শুনছো তোমরা, ঠিক না? ভাইয়া লিখা শেষ, গুড, লিখা ডান। এবার আসো ভাইয়া, আমরা এই সেম রিয়াকশন গুলা আমরা হলো এবার টলুইনের জন্য দিব।
কার জন্য দিব? টুলুইনের জন্য দিব। আসো ভাইয়া টুলুইন নিয়ে, আসো টুলুইন নিয়ে। টলুইন, ওকে। টলুইনের জন্য তাহলে আমি বিক্রিয়া যদি দিতে চাই, ওকে, টলুইনে সবগুলো না দিয়ে অল্প কয়েকটা দিলেও তোমরা বুঝে যাবা। অ্যাসাইলেশনের মানে কি? দেখো, অ্যালকাইলেশন মানে হলো অ্যালকাইল মূলক যুক্ত করা, ক্লোরিনেশন মানে হলো ক্লোরিন যুক্ত করা, অ্যাসাইলেশন মানে অ্যাসাইল মূলক যুক্ত করা। ওইখানে দেখো আর সিও যুক্ত হয়েছে, এই জন্য নামটা হয়ে গেছে অ্যাসাইলেশন। 6 নং এর প্রভাবকটার নাম জানি কি বললেন? 1 2 3 4 5 6 ফেরিক ক্লোরাইড অ্যালুমিনিয়াম, সেমই তো। আচ্ছা, প্রভাবক না, বিকারকের নাম বলো। বাক্স N2Cl, এটার নাম হলো ডায়াজোনিয়াম ক্লোরাইড। বাক্স N2Cl এটা প্রভাবক না, এটা বিকারক, এটা বিকারক। বাক্স N2Cl এটার নাম হলো ডায়াজোনিয়াম ক্লোরাইড। এটা তো কে জিজ্ঞেস করছে রে? এটা ওর সামরা তুলতো ধরে। এইটা তো আমরা বেসিক ক্লাসে একদম প্রথম ক্লাসেই পড়ছিলাম, ডায়াজোনিয়াম ক্লোরাইডের সংকেত প্রথম ক্লাসেই তো দেখার কথা। ওকে, ঠিক আছে। এবার দেখো, লাভিবা, তোমার যে কারেন্ট চলে গেছিল তুমি খেয়াল করো। আমরা টলুইনের সাথে সেম জিনিসগুলোর এখন বিক্রিয়া দিব। টলুইনের সাথে ধরো আমরা প্রথমে দিলাম ক্লোরিন, টলুইনের সাথে প্রথমে দিলাম ক্লোরিন, আর দিলাম হলো প্রভাবক হলো শুষ্ক AlCl3 অথবা FeCl3। ঠিক আছে, ক্লোরিনের সাথে কেউ যদি শুধু লোহাও দেয় মাইন্ড করো না, মানে ক্লোরিন আর লোহা বিক্রিয়া করে, ধরো এখানে যদি কেউ শুধু লোহাও দিতে একই রিয়াকশন হতো। কেন? কারণ ক্লোরিন আর লোহা নিজেরা আগে বিক্রিয়া করতো, করে FeCl3 তৈরি করতো। FeCl3 একটা লুইস অ্যাসিড বলা হয়, এটাকে কি বলা হয়? লুইস অ্যাসিড বলা হয়। তোমরা পরিবেশ রসায়নে এটা পড়ার কথা, ঠিক আছে? লুইস অ্যাসিড। তাহলে এই একই, FeCl3 দেয় আর Fe দেয় একই। তারপরেরটাই আমি একটা অ্যামেজিং কাজ করলাম, এখানে আমি ক্লোরিনের সাথে, কার বিক্রিয়া দিব? ক্লোরিনের সাথে আমি এখানে 111°C তাপমাত্রা দিলাম। ঠিক আছে, আগের মতো শুষ্ক ইথার আর দেই নাই। তারপরের বিক্রিয়ায় আমি CH3Cl কে দিলাম, ওই আর অ্যাজ ইউজুয়াল শুষ্ক AlCl3 কে দিলাম, অথবা FeCl3। তারপরে আমি CH3COCl কে দিলাম, এটাও একটা অ্যাসাইল ক্লোরাইড, মানে এই যে CH3 দিয়ে দিছি আর কি, এর বদলে, আর এর বদলে দিলাম শুষ্ক AlCl3। তারপরে দিলাম কার্বন মনোক্সাইড যোগ HCl, ক্যাটারম্যান কচ, শুষ্ক AlCl3। তারপরে দিলাম নাইট্রিক অ্যাসিড HNO3 সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড, এবং বিক্রিয়াটা আমরা দিব রুম টেম্পারেচারে 25°C তাপমাত্রায়। এবং এরপরে আমরা দিব সালফিউরিক অ্যাসিড, সাথে দিব HClO4, গাঢ় HClO4, অথবা এই বিক্রিয়াতে চাইলে শুধু 100°C তাপমাত্রা দিলেও হয়। এখানে এই যে SO3, তুমি চাইলে এর বদলে 100°C যদি তাপমাত্রাও দিতে, তুমি প্রভাবক না দিয়ে, তাইলে এই বিক্রিয়া সেমই হইতো। ঠিক আছে, তাপমাত্রা দিয়েও চাইলে ওইভাবে সালফিউরিক অ্যাসিডকে ভাঙা যায়। ওকে, এবার আসো প্রোডাক্টগুলো কি হবে আমরা একটা একটা করে লিখি। প্রথমে আমাদের যে প্রোডাক্টটা পাবো, সেখানে কি হবে? যে ভাই, আমি বুঝতেছি যে টলুইন হলো অর্থ প্যারা নির্দেশক, তাহলে অর্থ পজিশনে আর প্যারা পজিশনে কি হবে?
ক্লোরিন যুক্ত হবে। তাহলে এখানে ক্লোরিন ক্লোরিন CH3 মতো থাকবে, একবার অর্থ পজিশনে ক্লোরিন যুক্ত হবে, আরেকবার কোথায় যুক্ত হবে, আরেকবার প্যারা পজিশনে ক্লোরিন যুক্ত হবে। এই যে প্যারা পজিশনে ক্লোরিন যুক্ত হবে, ঠিক আছে? কোনটা বেশি হবে? প্যারা বেশি হবে। কোনটা বেশি হবে? জীবনে প্যারা সব সময় বেশিই হয়, ঠিক আছে? অর্থতে বিক্রিয়া ছাড়া অন্তরে বিক্রিয়া না হয়ে প্যারাটাই জীবনে বেশি হয়, ঠিক আছে? কেন? কারণ হলো এটার মধ্যে স্টেরিক বাধা কম। ওকে, এবার আসো পরেরটা, অ্যামেজিং একটা জিনিস, সেটা হলো তুমি যখন এই বিক্রিয়াটা দিচ্ছ, তুমি কি কোনো প্রভাবক দিছো? তুমি কি কোনো প্রভাবক দিছো? তুমি কোনো প্রভাবক দাও নাই। আর আমি একটা কথা বলছিলাম যে চক্রে প্রভাবক ছাড়া বিক্রিয়া হবে না। তোমরা মুজাহিদ ভাইয়ার অমরবাণী লিখে রাখতে পারো, চক্রে প্রভাবক ছাড়া বিক্রিয়া হবে না। এখানে তো প্রভাবক নাই, প্রভাবক নাই, তাপমাত্রা দিছো শুধু, তাপমাত্রা তো আর প্রভাবক হইতে পারে না। যদি তুমি শুধু তাপমাত্রা দাও এবং সেটা 111°C, ও তখন চক্রের সাথে ও তখন চক্রের সাথে বিক্রিয়া করবে না, ও পার্শ্ব শিকলের সাথে বিক্রিয়া করবে। কার সাথে বিক্রিয়া করলো? পার্শ্ব শিকল। দেখো এখানে যে CH3 ছিল, একটা হাইড্রোজেন সরে গিয়ে CH2Cl এবং HCl প্রডিউস করছে। এখন এই বিক্রিয়াটা আবার থামে না। এই বিক্রিয়া যতক্ষণ তুমি তাপমাত্রা 111°C রাখবা, ক্লোরিন তো আছেই, হ্যাঁ, ক্লোরিন তো আর একটাতেই শেষ হয়ে যায় নাই। ক্লোরিন ধরো আছে 111°C, এটা একটা চেইন রিয়াকশন, ঠিক আছে? ক্লোরিনেশনের মতো একটা চেইন রিয়াকশন, এটা অ্যাকচুয়ালি ক্লোরিনেশনই, ঠিক আছে? ভিন্ন টাইপের, মানে টলুইনের ক্লোরিনেশন আর কি। হ্যাঁ, কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত এখানে সবগুলো হাইড্রোজেন বের না হয়ে যাবে ততক্ষণ চলতে থাকবে। এগুলাতেও বাই প্রোডাক্ট HCl তৈরি হবে, ঠিক আছে? এগুলাতেও বাই প্রোডাক্ট হিসেবে কি তৈরি হবে? HCl তৈরি হইতে থাকবে। মনে থাকবে? লিখে দিই, তোমরা আবার নাইলে পরে গ্যাঞ্জাম করবা, ভাই ভাই আপনি লিখেন না দেখে আমরাও লিখিনি। হ্যাঁ, ওকে। ক্লোরিন 111°C, এবং যখন হাইড্রোজেন শেষ, এবার আর তাপ দিলেও কিছু হবে না, না দিলেও কিছু হবে না। তাহলে এটা কিন্তু একটা পার্শ্ব শিকল বিক্রিয়া। বলছিলাম না যে টলুইন কি দেয়? পার্শ্ব শিকল বিক্রিয়া দেয়। এটাই সেই পার্শ্ব শিকল। এটা কিন্তু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন না। এটা তাও কেন দেখাইছি? এটা এখানে দেখাই রাখছি যাতে তোমরা ক্লোরিনের বিক্রিয়া দেখে কি না হও, মানে কনফিউজ না হয়ে যাও যে ক্লোরিন কিরকম বিক্রিয়া দেয়। এই বিক্রিয়াটা আসে, বলে যে ফুটন্ত ক্লোরিন 111°C তো বলে না, বলে যে ফুটন্ত ক্লোরিনের সাথে বিক্রিয়া কেমন হবে, ঠিক আছে? ওকে, ফুটন্ত ক্লোরিনের সাথে বিক্রিয়া। এর পরেরগুলো অ্যাজ ইউজুয়াল। CH3 কি হবে? পজিটিভ, ক্লোরিন হবে নেগেটিভ। তাহলে কি হবে? জাইলিন প্রডিউস হবে, CH3 এটা হলো অর্থোজাইলিন। এবং আরেকটা কি হবে? আরেকটা হবে প্যারাজাইলিন, CH3 একটা হলো অর্থোজাইলিন মানে ওজাইলিন, এবং আরেকটাকে আমরা বলি পিজাইলিন মানে প্যারাজাইলিন, ঠিক আছে? দুইটাই জাইলিন। ওকে, এবার আসো CH3CO, Cl মাইনাস, তাহলে CH3CO প্লাস। তাহলে এখানে CH3, এখানে COCH3, দুইটা তৈরি হবে, একটা অর্থতে, আরেকটা কোথায়? আরেকটা প্যারাতে, COCH3। উপরের বিক্রিয়াটা, এটা যেহেতু একটা অ্যালকাইল মূলক যুক্ত করছে, এজন্য এটার নামও ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। আর নিচেরটা, এটার নাম হলো, এটা যেহেতু অ্যাসাইল মূলক যুক্ত করছে, এটার নাম হলো ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন, অ্যাসাইল মূলক। তারপর COHCl দিলে কি হয়? COHCl দিলে CHO অ্যালডিহাইড মূলক যুক্ত হয়। কে যুক্ত হয়? অ্যালডিহাইড মূলক যুক্ত হয়ে যায়। এই যে CH3 অ্যালডিহাইড মূলক যুক্ত হয়। নাইট্রিক অ্যাসিড দিলে কি হয়?
এই তো খেলা শুরু। নাইট্রিক অ্যাসিডের জন্য জায়গা বানাই, এটাকে একটু ছোট করে লিখে নাইট্রিক অ্যাসিডকে জায়গা দেই। নাইট্রিক অ্যাসিডেরটা তো বস। ওকে, তুমি যখন নাইট্রিক অ্যাসিড দিয়ে 25°C তাপমাত্রায় বিক্রিয়া দিবা, তখন কি হবে? তখন খুবই স্বাভাবিক, একটা অর্থ পজিশনে NO2 যুক্ত হবে এবং একটা প্যারা পজিশনে NO2 যুক্ত হবে। অর্থ পজিশন, প্যারা পজিশন। তারপরে তুমি যদি এই সেম বিক্রিয়াটা তাপমাত্রা জাস্ট ডাবল করে দিবা। সেম বিক্রিয়াটা নাইট্রিক অ্যাসিড দিবা, গাঢ় সালফিউরিক অ্যাসিড দিবা, তবে তাপমাত্রা ডাবল করবা। 25-এর ডাবল কত? 50। তার মানে 50 থেকে 60°C তাপমাত্রা দিলেই হবে। 50 থেকে যখন 60 দিবা, তখন কি হবে জানো? তখন হইলো এই যে CH3 তো এখানে আছে, নাইট্রোমূলক একই সাথে অর্থতেও যুক্ত হবে, প্যারাতেও যুক্ত হবে। অর্থ প্যারাতে এবার একসাথে যুক্ত হইল NO2, অর্থ প্যারায় একসাথে যুক্ত হইল। তারপর তুমি তাকে ছাড় দিচ্ছ না, তুমি তাকে বললা কি যে না, তাপমাত্রা এবার আমি আরো বাড়াবো। তুমি আরো বাড়াচ্ছি, তুমি আরো বাড়াই কি করলা ভাইয়া? তুমি হলো নাইট্রিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড, ওই ফুল সেটআপ তাপমাত্রা এটার দ্বিগুণ করে দিছো। এটার দ্বিগুণ করা মানে কি? 100 থেকে 120°C নিয়ে গেছো। সর্বনাশ! তুমি যখন 100 থেকে 120°তে নিয়ে গেছো, ও তখন দেখতে পাইলো যে ওর অর্থ পজিশন আর প্যারা পজিশনের মধ্যে কোনটা খালি আছে। ও তো অর্থ আর প্যারা ছাড়া কিছু যুক্ত করতে পারবে না। তো টলুইনের এই যে অর্থ প্যারা, আরেকটা অর্থ কিন্তু খালি এখনো, খালি। এবং এইবার দেখা যাবে তিনটার মধ্যে একসাথে যুক্ত হয়েছে। মানে এই যে অর্থ যতগুলা অর্থ প্যারা পজিশন আছে, টোটাল অর্থ প্যারা পজিশন আছে তিনটার মধ্যেই একসাথে যুক্ত হয়েছে। এবং এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হইল ট্রাই নাইট্রো টলুইন, মানে TNT। পিঙ্ক কালার দিয়ে লিখছি দেখে ভাইবো না এটা ভালো মানুষ। TNT মানে বোমা, বুম। ঠিক আছে, বোমা, TNT। TNT দিয়ে ডিনামাইট বানানো হয়। ওকে, আর সালফিউরিক অ্যাসিড, এটা এত ইম্পর্টেন্ট কোনো বিক্রিয়া না, বাট লিখে রাখো। TNT প্রস্তুতি কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, TNT প্রস্তুতি রিটেনে আসে। সবাই ভালো করে TNT বানানো শিখবা। আর কারোর সাথে শত্রুতা থাকলে তার বাসার নিচে রেখে আসবা। ঠিক আছে, তার বাসার নিচে রেখে আসবা। ওকে, HSO3 বলো, বুঝো নাই কি? কে কি বুঝো নাই? ট্রাই নাইট্রোটোলুইন, TNT পর্যন্ত বানাই ফেলছো। কেমিস্ট্রি যে কি শিখাচ্ছে তোমাদেরকে! ছি ছি ছি। এই চান্দুরা বলো, বুঝছো কিনা? ফুটন্ত ক্লোরিন মানে 111°তে ক্লোরিনকেই ফুটন্ত ক্লোরিন বলে। সবই বুঝেছি, গুড। ভাই মিথেনের ক্লোরিনেশনের মতো, হ্যাঁ, মিথেনের ক্লোরিনেশনের মতো। সাউন্ড কম লাগতেছে কেন? আমি একটু আস্তে কথা বলতেছি। আচ্ছা দাঁড়াও, আমি আমার মাইক্রোফোনের সেটআপের গেইন বাড়াই দেই, তাহলে আমি আস্তে কথা বললেও তোমরা জোরেই শুনবা। আমি অলওয়েজ অনেক, মানে কি বলে, হাই ডেসিবেলের নয়েজ ক্যান্সেলেশন ইউজ করি, তো এই কারণে আমি একটু আস্তে কথা বললে তোমরা কিছুটা আস্তে হয়তো শুনতে পারো, কিন্তু এই জন্য দেখবে যে আমার এখান থেকে আবার কোনো নয়েজ তোমরা পাবা না। ওকে, এবার আশা করি একটু জোরে শুনতে পাবা। বলো, কারো কোনো প্রবলেম আছে? লাল পানি, কিসের লাল পানিটা? পুরো TNT বানাই ফেলছো?
স্যার আপনি একটু প্র্যাকটিক্যালি বানাই দেখেন টিএনটি। আচ্ছা ঠিক আছে। কারেন্ট আসার পর দেখে সব হিজিবিজি হয়ে গেছে। আসলে হাতের লেখা এই পেজে এতই বাজে হয়েছে, সব হিজিবিজিই লাগতেছে। ওকে, ক্লিয়ার অ্যান্ড ডান। সাবাস। এই সবাই লিখছো কিনা? সবাই লিখো, সবাই লিখতে হবে কিন্তু। আনন্দদায়ক পড়াশোনার রসায়নের। দেখো, এক মেকানিজম শিখে তুমি 2 বোর্ড বিক্রিয়া করছো, 2 পেজ ধরে বিক্রিয়া করছো, 2 পেজ বিক্রিয়া করছো তুমি। একটা বিক্রিয়ার স্টাইল পড়ে 2 পেজ বিক্রিয়া করছো। কারো কিছু লেখা বাকি থাকলে লিখে ফেলো, কারো কিছু লেখা বাকি থাকলে লিখে ফেলো। দিছি কেবলটাই দিলাম, ওখানেই মারলাম কেবলটা। দেখ এই লিখা শেষ। ওকে, লাল পানি, শুধু লাল পানি। হে, লাল পানি শুরু হলে অ্যালকোহল নিয়ে 2 দিন পড়বো, প্যারা নাই। অ্যালকোহলে মেলা পড়াশোনা, অ্যালকোহল নিয়ে অনেক পড়াশোনা আছে আমাদের। কত প্রকারের মদ, কি কি, সেই মজা। ঠিক আছে, ওকে ভাই। 5 নং যৌগটার নাম কি? স্পেসিফিক ওইরকম নাম নাই, যেগুলোর নাম বলবো শুধু ওগুলো মনে রেখো, বাকিগুলো এভাবে মনে রাখার দরকার হবে না। ঠিক আছে, ওকে। এবার আসো ভাই, আমরা মেকানিজম দেখি। যে এতক্ষণ যে বিক্রিয়াগুলো পড়লাম, এই বিক্রিয়াগুলো কি এমনিই পড়লাম, মানে এগুলো কি এমনি হয়ে যায়, নাকি এগুলার মধ্যেও আবার কিছু আছে? অ্যান্সার হলো ভাই, এগুলার মধ্যেও অনেক কিছু আছে। ঠিক আছে, ওকে। এখন আসো, এগুলোর মধ্যে কে আছে আমরা একটু দেখি। এখন দেখো, আমরা এখন পড়বো হলো মেকানিজম। এই কালারটা কি দেখা যায়? মনে হয় না দেখা যাবে। আচ্ছা, শুধু হেডলাইনটা দিই। হ্যাঁ, হেডলাইনটা দিই, দেখা গেলে বাদ বাকি এই কালার দিয়ে লিখবো না হয়তো পরে। মেকানিজম অফ ইএসআর। মেকানিজম অফ ইএসআর মানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। তো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনে আমরা মেকানিজম দেখতে হলে আমরা প্রথমেই ধরো একটা বিক্রিয়া আগের মতো লিখে নিচ্ছি। হ্যাঁ, আগের মতো আমরা একটা বিক্রিয়া লিখে নিই। কোন বিক্রিয়াটা লিখব? বেনজিন দিয়ে একটা বিক্রিয়া লিখি, কারণ এটা বেনজিনের মেকানিজমে আসে। এই যে বেনজিনের এখানে একটা হাইড্রোজেন আছে। ওকে, এই হাইড্রোজেনের সাথে ধরো আমি এ বি এর বিক্রিয়া দিলাম। কার? এ বি এর বিক্রিয়া, আগের মতোই। আর এখানে এখানে আমি, আচ্ছা এ বি না দিয়ে আমি হাইড্রোজেন ক্লোরাইড দিয়ে দিই, তাহলে আমাদের জন্য বোঝাটা সহজ হবে। HCl দিলাম, আর এখানে আমি শুষ্ক AlCl3 দিলাম। ঠিক আছে, শুষ্ক AlCl3 দিলাম। এখন এই বিক্রিয়াটা কিভাবে হয়? আমরা তো প্রোডাক্ট সবাই লিখে ফেলতে পারি অলরেডি, যে প্রোডাক্ট লিখে আমাদের কোনো ঘটনা না। এখন আমরা হলো যেটা করব, যে বিক্রিয়াটা কেমনে হয় সেটা এখন একটু দেখব। খেয়াল করো, এই বিক্রিয়াটা মনে রাখবা 3টে স্টেপে হয়। স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1-এ প্রথমে যে শুষ্ক AlCl3, শুষ্ক AlCl3 নিয়ে একটু কথা বলি, না হলে আলোচনাটা অসম্পূর্ণ থাকবে। সেটা হলো, এই যে শুষ্ক AlCl3 আছে, যাদেরকে আমরা একটু আগে তোমার সাথে পরিচয় করাইছি হলো ভাইয়া লুইস অ্যাসিড নামে। কি নামে পরিচয় করাইছি? হলো লুইস অ্যাসিড নামে। লুইস অ্যাসিড নামে। এখন ভাই, লুইস অ্যাসিড জিনিসটা কি? লুইস অ্যাসিড হলো তারাই যারা লোন পেয়ার ইলেকট্রন নিতে পারে। যারা কি করতে পারে? লোন পেয়ার ইলেকট্রন যারা নিতে পারে তাদেরকে আমরা লুইস অ্যাসিড বলি। এখন তুমি বলো তো ভাই, লোন পেয়ার ইলেকট্রন কারা নিতে পারে? কে নিতে পারে লোন পেয়ার ইলেকট্রন? যার মধ্যে ইলেকট্রনের অভাব আছে
তাহলে লুইস অ্যাসিড হলো আসলে তারাই যাদের অষ্টক সংকোচন আছে, ঠিক আছে, যাদের অষ্টক সংকোচন আছে। হ্যাঁ, মানে অষ্টক সংকুচিত যৌগগুলোকে আমরা কি বলবো, লুইস অ্যাসিড বলবো। কারণ ওর তো ভাই 8টা ইলেকট্রন পূর্ণ হয় নাই, ওর 8টা ইলেকট্রন পূর্ণ হয় নাই, যেমন AlCl3। হ্যাঁ, অষ্টক সংকোচন নিয়ে আমি এর আগেও কথা বলছি, ইলেকট্রোফাইলের মধ্যে কথা বলছিলাম। তোর যেহেতু অষ্টক পূর্ণ হয় নাই, ও সবসময় কি চাইবে, ওর লোন পেয়ার ইলেকট্রনের প্রতি একটা লোভ থাকবে। তো লোন পেয়ার ইলেকট্রন যারা নিতে পারে বা নিতে চায় তাদেরকে আমরা লুইস অ্যাসিড বলি। এই লোন পেয়ার ইলেকট্রনের লোভ, এই দুইটা ইলেকট্রনের লোভ তাকে আসলে পাগল করে দেয়, ঠিক আছে, তাকে মাথা খারাপ করে দেয়। সে যে কারো ইলেকট্রনের জন্য যে কাউকে ভেঙে দিতে পারে, সে এরকম হয়ে যায়। এখন এই কাজটা কথা হইলো ভাই, যদি আমি শুষ্ক না দিতাম, LCl3 শুষ্ক না দিলে কি হতো, শুষ্ক না দিলে তোমাকে বলবে যে শুষ্ক কেন দিলা, ভেজা LCl3 হলে কি সমস্যা হতো। ভাইয়া তুমি যদি শুষ্ক না দিতা, তুমি যদি পানি যুক্ত দিতা, পানিতে কি লোন পেয়ার ইলেকট্রন আছে না, এই লোন পেয়ার ইলেকট্রন LCl3 কি করতো, LCl3 এখান থেকে লোন পেয়ার ইলেকট্রন পায়ে সে আর ফার্দার কোনো রিয়াকশন করতো না। মানে তার যে ডিমান্ড সেটা কিন্তু অক্সিজেন থেকে সে পূরণ করে ফেলতে পারতেছে, তার আর অন্য কোনো কিছুতে যাওয়ার দরকার হইতো না, অক্সিজেন তাকে এমনিই লোন পেয়ার ইলেকট্রন দিয়ে দিত। তাহলে আমরা পানি যাতে না থাকে এটা এনশিওর করতে হবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস বুঝতে হবে, LCl3 অনেক ক্ষুধা, তার ইলেকট্রন লাগবেই লাগবে, কারণ তার অষ্টক সংকোচন হয়ে আছে। তার এই ইলেকট্রনের প্রতি চরম লেভেলের লোভ কোথায় নিয়ে যায় তাকে, দেখো, তাকে এই যে LCl3, এই LCl3 HCl এর মধ্যে দেখো, HCl এর মধ্যে কি দুইটা ইলেকট্রন আছে না, তারা তো একটা সমযোজী বন্ধনে আছে। এই LCl3 তখন এখানে ক্লোরিনকে বোঝায় যে তুমি এক কাজ করো, তুমি দুইটা ইলেকট্রন নিয়ে আমার কাছে চলে আসো, দুইটা ইলেকট্রন নিয়ে আমার কাছে চলে আসো। কারণ ওই যে ক্লোরিনের মধ্যে লোন পেয়ার ইলেকট্রন ইলেকট্রন, আর এখান থেকে তো দুইটা ইলেকট্রন সে পাবেই বন্ধন ভাঙলে। ক্লোরিন বোকা ছেলে, বোকা, এ কি করছে, চলে যায় সত্যি সত্যি। এবং যেহেতু ক্লোরিন এখান থেকে ইলেকট্রন নিয়ে চলে গেছে, তাহলে কিন্তু এটা নেগেটিভ। আর হাইড্রোজেন যেহেতু ইলেকট্রন হারাইছে, হাইড্রোজেন হয়ে গেছে পজিটিভ। এটা LCl4 মাইনাস, আর এ কি হয়ে গেছে, হাইড্রোজেন প্লাস। এদিকে LCl3 এর কিন্তু উদ্দেশ্য পূরণ হয়ে গেছে, সে কিন্তু অষ্টক পূরণ করে ফেলছে, নেগেটিভ হইলেও সে অষ্টক পূরণ করে ফেলছে, কিন্তু হাইড্রোজেন কি হয়ে গেছে, পজিটিভ হয়ে গেছে। এখন হাইড্রোজেন পজিটিভ হওয়ার পরে ভাই, হাইড্রোজেনের আর মাথা ঠিক থাকে না যে কিরে ভাই হলো কি, আমি তো পজিটিভ হয়ে গেলাম। হাইড্রোজেন যখন পজিটিভ হয়ে যায়, তখন সে আশপাশে তাকায়, দেখে তার পাশে একটা হীরার খনি আছে। হীরার খনি মানে কি, দেখো সে পজিটিভ, আর এখানে ইলেকট্রনগুলা ঘুরঘুর 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 করে ঘুরতেছে। এই যে ইলেকট্রন রেজোনেন্স আকারে ঘুরতেছে, এত সুন্দর ইলেকট্রন দেখে সে তো পাগল হয়ে যায় যে আল্লাহ হচ্ছেটা কি, এত ইলেকট্রন। তখন সে এইখানে অ্যাটাক করে বসে। HCl এর সাথে রিয়াকশন হয়, আরে ছাগলের দল, HCl না, সরি, এটা হলো ক্লোরিন, ঠিক আছে, ক্লোরিন 2 HCl দিয়ে বসে আছি, খেয়ালই করে নেই। ওকে, HCl এর সাথে কোনো রিয়াকশন নাই বেনজিনের, দেখো HCl এর সাথে বেনজিনের কি নাই, কোনো রিয়াকশন নাই। ক্লোরিনের সাথে রিয়াকশন, HCl দিয়ে রিয়াকশন হয় না, কারণ লাভ নাই তো। তো ওখানেও কি করছে আসলে, ওই যে দুইটা ক্লোরিনের মধ্যে যে বন্ধন, তার মধ্যে একটা ক্লোরিনকে নিয়ে গেছে, আর এখানে আরেকটা ক্লোরিন কি হয়ে গেছে, একটা ক্লোরিনকে নিয়ে গেছে, আরেকটা ক্লোরিন প্লাস হয়ে গেছে। সরি সরি, তো একটা ক্লোরিন যেটা প্লাস হয়ে গেল, এই প্লাস হয়ে যাওয়া ক্লোরিনটা সে তার আশপাশে কি দেখে, যে কিরে ভাই আমি পজিটিভ, ইলেকট্রন হারাইলাম। তোমরা তো বুঝতেছো যে ক্লোরিন আসলে পজিটিভ আকারে থাকতে একদমই পছন্দ করে না। সে ইলেকট্রন হয়েছে, সে তখন ধীপ করে এটার মধ্যে অ্যাটাক করে বসে। এটার মধ্যে সে যখন অ্যাটাক করে বসে, তখন কি হয় একটু খেয়াল করো। ক্লোরিন এখানে হাইড্রোজেন যেই কার্বনে, হাইড্রোজেন তো সব কার্বনেই আছে, ক্লোরিন এখানে অ্যাটাক করে বসে। এখন অ্যাটাক করে বসলে একটা ঘটনা কিন্তু ঘটে গেছে। ঘটনাটা কি, ঘটনাটা হলো ভাইয়া, এখানের এই কার্বনের দেখো 4 হাত পূর্ণ হয়ে গেছে। এখন সে কিন্তু আর এই যে এইভাবে রেজোনেন্সের জন্য এই পাই বন্ড কিন্তু আর তার সাথে বন্ধন করতে পারবে না। তার মানে এইবার এই যৌগের ভিতরে এই রেজোনেন্সটার মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হবে, প্রবলেমটা ক্রিয়েট হবে। এবং এখানে যে ক্লোরিনের যে পজিটিভ চার্জ ছিল, এই পজিটিভ চার্জটা কি করে জানো, একবার এই কার্বনে আসে, তারপরে হলো আবার এই কার্বনে আসে, তারপরে হলো আবার এই কার্বনে আসে। মানে পজিটিভ চার্জটা ঘুরতে থাকে,
পজিটিভ চার্জও রেজোনেন্সের মতো করে এইভাবে ঘুরতে থাকে। এখন আমরা এইটাকে বোঝানোর জন্য যে ভাই আমাদের রেজোনেন্সটা ভেঙে গেছে এবং এখানে একটা পজিটিভ চার্জ আছে, এটা এখন ঘুরঘুর করতেছে, এটা বোঝানোর জন্য আমরা এরকম একটা স্ট্রাকচার আঁকি মাঝে। আমরা কি করি মাঝে এরকম একটা, এই যে এরকম একটা ইউর মতো দেই এবং একটা পজিটিভ সাইন দেই। এই চিহ্নটাকে, এই দশাটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স দশা। কি দশা? সিগমা কমপ্লেক্স। এটা একটা মধ্যবর্তী দশা, খুবই আনস্টেবল, খুবই অল্প সময়ের জন্য এটা তৈরি হয়, সিগমা কমপ্লেক্স দশা। এখন সিগমা কমপ্লেক্স যখন একবার হয়ে গেছে, তারপরে স্টেপ 3-তে কি হয়? স্টেপ 3-তে এই সিগমা কমপ্লেক্সের সাথে আবার আসে হলো আমাদের সেই AlCl4। সিগমা কমপ্লেক্সে কি হয়েছে, এখানে দুইজনই যুক্ত আছে, মানে একটা খুবই বাজে অবস্থা আর কি। ঠিক আছে, কার্বনের যোজনী টোজনী মিলে না। হ্যাঁ, সিগমা একটা দশা, সিগমা কমপ্লেক্স। ওকে, সিগমা কমপ্লেক্স, এখানে হাইড্রোজেন ক্লোরিন বা ক্লোরিন হাইড্রোজেন যেভাবে ছিল ওইভাবেই দিই, তাহলে তোমরা আর কনফিউজ হবে না। ক্লোরিন হাইড্রোজেন। এখানে এবার আসলো আমাদের AlCl4 মাইনাস। এখানে Cl4 মাইনাস আসলে এখানে এবার দুইটা ঘটনা এট এ টাইম ঘটে। এক, হাইড্রোজেন তখন চিন্তা করে যে না, এখানে আসলে ক্লোরিন আসার কারণে হাইড্রোজেনের গুরুত্বটা কমে গেছে এবং একটা জটিল দশা সৃষ্টি হয়েছে, গ্যাঞ্জাম। হাইড্রোজেন তখন এখানে যে ক্লোরিন মাইনাস আছে, মানে যে 4টা ক্লোরিন, যেই ক্লোরিনটা আগের বার চলে গেছিল, ওই ক্লোরিন তার ভুলটা বুঝতে পারে। এই ক্লোরিন তখন হাইড্রোজেনকে বলো, দেখো ভাই অনেক গ্যাঞ্জাম হয়ে গেছে, তুমি এখান থেকে বের হও। এখান থেকে তখন কি হয়, হাইড্রোজেনটা বের হয়ে যায়। বের হয়ে গেছে, যেহেতু হাইড্রোজেন চলে গেলে এটা আবার আগের মতো রেজোনেন্স হয়ে যাবে। হাইড্রোজেনটা কার সাথে গেছে? এইখানে যে ক্লোরিনটা আগের বার চলে গেছিল, সেই ক্লোরিনের সাথে হাইড্রোজেন গেছে এবং AlCl3 আবার মুক্ত হয়ে গেছে। প্রভাবকের কাজ কি? প্রভাবকের কাজ বিক্রিয়ার মধ্যে একটা গ্যাঞ্জাম লাগাই দেয়া, উৎপাদ তৈরি করা, তারপর সে তার আগের মতোই রয়ে যাবে, যে লাউ সেই কদু রয়ে যাবে, কিন্তু মাঝখান দিয়ে সে কি করলো, একটা গ্যাঞ্জাম বাধাই দিল। বুঝতে পারছি? তাহলে আমি আবার জিনিসটাকে একটু রিক্যাপ করি, সবাই খেয়াল করো। এই 3টা স্টেপ সব জায়গায় মনে রাখবা। প্রথমে হইলো ভাই, এখানে যে প্রভাবক আছে তার হইলো লুইস অ্যাসিড, তার মধ্যে অষ্টক সংকোচন আছে। এই অষ্টক সংকোচন থাকার কারণে সে এখানে যে ক্লোরিনের মধ্যে বন্ধন আছে সেই বন্ধনকে ভেঙে দেয়। ভেঙে দিয়ে সে কিন্তু একটা অসম বিভাজন করে। কেন? সে চায় ইলেকট্রনগুলো সব নিয়ে যাইতে, এবং দেখো সে অসম বিভাজনের মাধ্যমে এইটাকে বিভাজিত করে একটাকে ক্লোরিন প্লাস আরেকটাকে ক্লোরিন মাইনাসে রূপান্তর করছে, এবং এই ক্লোরিন মাইনাসটাকে তার নিজের সাথে যুক্ত করে AlCl3 নিজের সাথে যুক্ত করে AlCl4 মাইনাস গঠন করছে। আর আরেকটা এই যে ক্লোরিন প্লাস। তারপরে কি হয়েছে, ক্লোরিন যখন পজিটিভ হয়ে গেছে, তো অবস্থা খারাপ, যে পজিটিভ ওর ইলেকট্রন চলে গেছে, ও তখন এখানে ইলেকট্রনের রেজোনেন্স দেখে এই চক্রের মধ্যে অ্যাটাক করে। মানে চক্রের কোনো কার্বনকে অ্যাটাক করে। চক্রের এই কার্বনকে অ্যাটাক করার পরে এখানে একটা সিগমা কমপ্লেক্স দশা তৈরি হয়। তারপর সিগমা কমপ্লেক্স থেকে বাঁচার জন্য এখানের হাইড্রোজেনটা চলে যায়। হাইড্রোজেন বলে যে তোমরা সবাই থাকো সুখে, আগুন জ্বলুক আমার বুকে। দহন, দহন বলে এই বিক্রিয়াটাকে, কি বলে? দহন বলে। আর বায়োলজিতে বলে গ্যাস, অ্যাসিডিটি হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, হাইড্রোজেন চলে গেল, গিয়ে কার সাথে গেল, এখানে ক্লোরিনের সাথে, আর AlCl3 যে লাউ সেই কদু রয়ে গেল। ঠিক আছে, এই মেকানিজমটা তোমরা শিওর থাকো, এটা আসবেই আসবে। ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি 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 ইম্পর্টেন্ট। বলো, আমরা কি এক্সামে এরকম স্টেপ দিয়ে লিখবো? হ্যাঁ, তোমরা এক্সামে বাংলায় লিখতে পারো ধাপ, স্টেপের বাংলা ধাপ। তাইলে ভুল সবাই করে? হ্যাঁ, ভুল সবাই করি আমরা। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল করে। ঠিক আছে, কি বলছি ভাইয়া? ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল করে। না রে ভাই, ক্লোরিন সবসময় সমবিভাজন হবে না। সমবিভাজন কখন হবে? সমবিভাজন সে হইতে পারে যখন তাকে তুমি তাপ বা আলো দিয়ে ভাঙবা। তাপ, আলো, এদের কোনো লোভ নাই ইলেকট্রনের প্রতি, কিন্তু তুমি যখন একটা লোভীকে দিয়ে ভাঙবা, এই যে AlCl3, তোমরা ওই যে বাঁদরের কেক ভাগ করা শুনছো না? না জানো, ইঁদুরের কেক ভাগ করা? হ্যাঁ, ওই কেক ভাগের সময় কি করে, মাঝখান দিয়ে ভাগ করে না, কারণ যে ভাগ করতেছে তারই লোভ আছে।
সে লোভ করে একটাকে নেগেটিভ একটাকে পজিটিভ বানাই ফেলে। এই AlCl3 এর কাজই এটা, বা FeCl3 এর কাজই এটা। তারা সুষম বিভাজন করতে দিবে না, তারা বিষম বিভাজনের দিকে অনুপ্রাণিত করবে। ঠিক আছে, সুষম বিভাজনে কে অনুপ্রাণিত করছিল? সুষম বিভাজনে অনুপ্রাণিত করছিল এই যে এটা, এর কথা মনে আছে? এর নিজেই ফ্রি রেডিকেল, কারণ এর দুই পাশ সেম সেম, তো ও নিজে ফ্রি রেডিকেল হয়েছিল, তারপরও হাইড্রোজেন ব্রোমাইডকে সুষম বিভাজন করাইছিল। সুষম বিভাজন করাই ফ্রি রেডিকেল তৈরি করছিল খারাসের নীতিতে। ঠিক আছে, খারাসের নীতিতে। ওকে ভাই, এখানে বর্ণনা ধাপে ধাপে দিতে হবে না, তুমি ধাপ 3টা লিখার পর একসাথে বর্ণনা দিবে, কারণ হলো তোমার ধাপ ঠিক থাকলে সারা বর্ণনাও তো আর পড়বে না। ঠিক আছে, ধাপে ধাপে দেওয়ার দরকার নাই, একসাথে 3 ধাপেরটা দিয়ে দিবা। এ সবাই বুঝছি? সবাই কি বুঝছি বলো? ওকে ডান। এই ডিজে সাদিয়া, তোমার কি অবস্থা? তোমার কমেন্ট দেখি এখন একদম দেখা যায় না। পেটের ভিতর জিনিসটা কি আঁকা লাগবে? 100 বার আঁকা লাগবে বেটা, ওইটাই তো মেইন। ক্লিয়ার? ওকে গুড। তোমরা 10 নম্বর লেকচারে যেটা পড়তেছো, তোমরা তোমরা ইউ গাইজ হ্যাভ নো আইডিয়া তোমরা কত লাকি, তোমরা কত সুন্দরভাবে অর্গানিকটা পাচ্ছ। তোমরা তোমাদের যে ফ্রেন্ডরা অন্য জায়গাগুলোয় পড়ে, মানে এটা আমি অহংকার করতেছি না, তোমরা হলো তাদের কন্টেন্টগুলো একটু দেখো, যে সে 20 লেকচারে কি শিখছে। অ্যান্ড আমি গ্যারান্টি দিতে পারি, ওর প্রথম 20 লেকচার যাওয়ার পরও এই পর্যন্ত আসতে পারে নাই, এবং ও এখন পর্যন্ত কি শিখছে ও ভালো করে জানে না। বুঝতে পারছো? স্টিল নাও দেখবা ও সমানতা হয়তো শেষ করছে 20 লেকচার পর্যন্ত, অথবা অ্যালকেন অ্যালকেন পর্যন্ত হাই শেষ করছে, বেনজিন টলুইন এখনো পৌঁছাইতে পারে নাই। ঠিক আছে, নামকরণ পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছে ওরা। ওকে, এবার আসো ভাইয়া, এই সেম বিক্রিয়াটাই মেকানিজম অফ ইএসআর এর মধ্যেই আবার একটা নাটক আছে। নাটকটা কি? নাটকটা হইলো ভাই, হঠাৎ করে তোমাকে মেকানিজম অফ ইএসআর না বলে তোমাকে বলবে, দেখো, তোমাকে বলবে যে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনের মেকানিজম লিখো। ওরে বাপরে বাপ, মানে শুনেই মনে হচ্ছে অনেক কঠিন কিছু। না রে ভাই, অনেক সোজা জিনিস। ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনের মেকানিজম, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনের মেকানিজম। আমি আসলে CH3Cl লিখতে গিয়ে তখন HCl লিখছিলাম। ঠিক আছে, CH3Cl লিখতে যে HCl লিখছিলাম। দেখো, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনের মেকানিজম স্টেপ 1-এ কি হবে? ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, আগে একটু বিক্রিয়াটা লিখে নিবা। হ্যাঁ, বিক্রিয়াটা কেমন? হাইড্রোজেন, তার সাথে একটা অ্যালকাইল হ্যালাইড দিতে হয়। ঠিক আছে, তার সাথে একটা AlCl3 দিতে হয়। শুষ্ক শুষ্ক, একদম শুকনা দিতে হবে। হ্যাঁ, শুষ্ক, শুষ্ক না দিলে পানি লোন পেয়ার ঝামেলা করবে। শুষ্ক AlCl3 দিতে হয়। তার সাথে ভাইয়া কি করতে হয়? তার সাথে হইলো, তাইলে আমরা এখানে CH3টা উপরে বসে যাবে, HCl হয়ে যাবে। এটা তো বিক্রিয়া। এবার আসো মেকানিজম। মেকানিজম স্টেপ 1 সেম টু সেম, সেম টু সেম। একটা যে ছাগল পারে সে ছাগল সবগুলোই পারে। একটা যে ছাগল পারে, হ্যাঁ, প্রথম ধাপে কি হয়? প্রথম ধাপে AlCl3 তার লোভের কারণে এই CH3Cl কে ভেঙে দেয়। CH3Cl কে সে ভেঙে CH3 পজিটিভ এবং Cl নেগেটিভ, ওই Cl নেগেটিভকে আবার নিজের দলে ভিড়াই নিয়ে AlCl4 মাইনাসে পরিণত করে। তারপরে যখন আমাদের এই মিথাইল মূলকটা পজিটিভ হয়ে গেল, তখন বেচারার মাথা ঠিক থাকে না। তার আশপাশে যখন দেখে সুন্দরী ইলেকট্রনগুলা নাচতেছে, তখন সে ইলেকট্রনের প্রতি হাত বাড়ায়। হ্যাঁ, যেহেতু সে একটা ক্যাটায়ন, সে তো ইলেকট্রোফাইল, তার তো ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন থাকবেই, সে তো ইলেকট্রোফাইল। তখন কি হইল? এখানে CH3 আর হাইড্রোজেন একসাথে, এখানে একটা জটিল দশা ক্রিয়েট হয়ে গেল। একসাথে থাকলে তো দুইজন, জটিল দশা ক্রিয়েট হবেই। এই দশাটার নাম লিখবা সব সময় সিগমা কমপ্লেক্স। স্যাররা দেখে তুমি সিগমা কমপ্লেক্স লিখছো কিনা।
সিগমা কমপ্লেক্স লিখছো মানে যেহেতু ইংলিশে লিখছো তাহলে ঠিকই লিখছো, স্যাররা এটা ধরেই নেই, ঠিক আছে। ওকে, স্টেপ 3। স্টেপ 3-তে কি হয় আমরা সবাই জানি। হুম, দেখো এখন একটা ছাগল এনে দাও, সে ছাগলও কিন্তু লিখতে পারবে। হুম, একটা ছাগলকে এনে দিলে সেই ছাগলও বিক্রিয়ার মেকানিজম লিখে ফেলতে পারবে। CH3Cl, আর তার সাথে কি হবে AlCl4-। ক্লোরিন বলে কই, এখানে ক্লোরিন এলো কইতে, হাইড্রোজেন। আজকে আসলে ম্যান ইজ মর্টাল একটু বেশি হয়ে যাচ্ছে, আজকে ম্যান ইজ মর্টাল একটু বেশি হয়ে যাচ্ছে। ইদানিং মনে হয় মানুষ বেশি ভুল করতেছে, এই জন্য আমারও ভুল বেড়ে যাচ্ছে। তারপর কি হবে, হাইড্রোজেন বলে না রে আমার আর দাম নাই, আমি চলে যাই। আর ক্লোরিন বলে আরে আমি আমার ভুল বুঝতে পারিছি, সেও ব্যাক আসে। আর এই যে দালাল AlCl3, ঠিক আছে, দালাল আলাদা হয়ে গেল। সেম টু সেম, সেম টু সেম, সেম টু সেম। ইজি ইজি। ওকে, ছাগল রানলো লিখতে পারবে কিন্তু আমার বান্ধবী পারবে না। এর লাবিবের বান্ধবী কে? হ্যাঁ, দেখছো তোমার বান্ধবী তোমাকে কিভাবে পচাচ্ছে। ছি ছি। ওকে, এবার আসো, এইটার আরেকটা রূপ আছে, বলবে যে বেনজিনের নাইট্রেশন, এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে ভাই তুমি এখান থেকে প্রশ্ন পাবাই পাবা, এক এক রূপে আসবে। বেনজিনের নাইট্রেশন মেকানিজম, দেখো বেনজিনের নাইট্রেশনের মেকানিজমটা হালকা একটু ডিফারেন্ট হবে। কেন ডিফারেন্ট হবে? নাইট্রেশনের মেকানিজম ডিফারেন্ট হওয়ার কারণ হইল, নাইট্রেশনে কিন্তু তুমি লুইস অ্যাসিড আর দাও নাই, নাইট্রেশনে তুমি কাকে দিয়েছো, তুমি সালফিউরিক অ্যাসিডকে দিয়েছো। নাইট্রেশনে তুমি কাকে দিয়েছো, সালফিউরিক অ্যাসিডকে দিয়েছো প্রভাবক হিসেবে। তাহলে এখানে কি হবে, এখানে একটু ডিফারেন্ট হবে। এখানে প্রথমে বিক্রিয়াটা একটু লিখে নেই। এই নাইট্রেশন, নাইট্রিক অ্যাসিড কেমনে ভাঙে, একটা কলা গাছরেও যদি বলি, কলা গাছও এখন বলতে পারবে, আমাদের ব্যাচের একটা কলা গাছও এখন বলতে পারবে, ঠিক আছে, মুখস্থ হয়ে যাওয়ার কথা যে ভাই নাইট্রিক অ্যাসিড NO2+ আর OH মাইনাসে ভাঙে হবে পানি। কেন হচ্ছে আমরা এখন সেটা দেখব। এই যে মেকানিজম আমরা প্রথমে দেখি একটু স্টেপ 1। এখানের মেকানিজমটা একটু ডিফারেন্ট। সেটা কি, প্রথমে আমাদের যে সালফিউরিক অ্যাসিড আছে, চান্দু সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড হলো H+ দেয় আর HSO4-। সালফিউরিক অ্যাসিড নিজে নিজে ভাঙলো। এই সালফিউরিক অ্যাসিডের H+ প্রভাবে আমাদের নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডের সাথে তখন বিক্রিয়া হয়। দেখো এখানে একটা H+ আছে, এখান থেকে তাহলে সে কি করবে, OH- নিবে, OH- নিয়ে সে তৈরি করে ফেলে পানি। সে কি বানাই ফেলে, পানি বানাই ফেলে। আর তাহলে এখানে কি বাকি থাকে, দেখো এখান থেকে ও OH নিবে, আর এখানে তাহলে কি বাকি থাকে, এখানে বাকি থাকে NO2+। এই NO2+ শেষ, মানে তোমার যখন ইলেকট্রোফাইল উৎপন্ন হয়ে গেছে, এই যে ইলেকট্রোফাইল, এটা যখন উৎপন্ন হয়ে গেছে, দেখো ইলেকট্রোফাইল উৎপন্ন হওয়ার পরের ধাপ দুইটা সেম। এবার স্টেপ 2-তে কি হবে, ইলেকট্রোফাইলের তো মাথা ঠিক নেই, সে তো খোঁজে বেনজিন। সে কি খোঁজে, সে খোঁজে বেনজিন, বেনজিন NO2+। বেনজিনকে পেলে সে কি করে, সাথে সাথে অ্যাটাক করে, অ্যাটাক করলে এখানে NO2 আর এখানে হাইড্রোজেন। ছিছি, মাঝখানে কি এত সুন্দর দশা, না এখানে সিগমা দশা, NO2 আর এখানে হাইড্রোজেন। তারপর স্টেপ 3-তে কি হবে, স্টেপ 3, স্টেপ 3-তে স্টেপ 3-তে এই সিগমা কমপ্লেক্স NO2 আর হাইড্রোজেন, এখানে এবার হলো আমাদের এই যে বাইসালফেটটাকে, এই বাইসালফেটটা আসে, বাইসালফেট HSO4-। HSO4- আসে, আসার পরে HSO4-এ দেখো একটা হাইড্রোজেনের অভাব আছে, তো যে যার ভুল বুঝতে পারে, এখানে NO2 যুক্ত হয়ে যায়,
আর এখানে কি হয়, এই হাইড্রোজেনটা সালফিউরিক অ্যাসিডের সাথে চলে যায়। দেখো প্রভাবক যা ছিল তাই আছে, মাঝখান দিয়ে ঘটনাগুলা ঘটাইছে। বলো নাইট্রেশন বিক্রিয়াটা বুঝছো কিনা এবার? এই বলো নাইট্রেশন বিক্রিয়ার মেকানিজম এবার বুঝছো কিনা? একই একই। ওকে, এই বলো স্যার শুধু এফি দিলে স্টেপ ওয়ানের আগে এফিসিএল3 তৈরি করে নিতে হবে? হ্যাঁ, শুধু যদি লোহা দেয়, এবং শুধু লোহা কখন দিতে পারবে? শুধু লোহা তো আর সবসময় দিতে পারবে না। শুধু লোহা দিতে পারবে যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া। হ্যাঁ, ধরো বিক্রিয়াটা হইলো ক্লোরিনের সাথে, সে তখন এফিসিএল3 না দিয়ে এফি দিবে। তো তুমি বলবা যে ভাই আসলে এই এফি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে এফিসিএল3 তৈরি করে, তারপরে এই এফিসিএল3 এটা তো একটা অষ্টক সংকোচিত যৌগ, এটা হলো ক্লোরিনকে ভাঙে, ক্লোরিনকে ভেঙে সে FeCl4- এবং কি তৈরি করে, এবং হলো ক্লোরিন প্লাস প্রডিউস করে। তুমি চাইলে এই দুইটাকেই একসাথে স্টেপ ওয়ানের মধ্যে তখন ঢুকাই দিতে পারো, একসাথে স্টেপ ওয়ান, তারপর স্টেপ 2, 3, 4। আগে স্লাইডটা একটু দেখাবেন? হ্যাঁ অবশ্যই। এই নাইট্রেশনে তাইলে শুধু কি প্রথম ধাপে একটু ঝামেলা, নাইট্রেশনে কি প্রথম ধাপে ঝামেলা, এরপর কোনো ঝামেলা নেই। এই যে এখানে CH3, সরি, ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল করে। এই লেখা হয়েছে এই চান্দুরা বলো ক্লিয়ার? ও ডিজে সাদি এজন্যই দ্বিতীয় স্টেপ দেখতে বলছিলা, গুড। ওকে, তাইলে ভাই আমরা এতক্ষণ ধরে মাত্র একটি বিক্রিয়া পড়েছি। এই জিনিস যদি কেউ শুনে যে 8টা বাজে ক্লাস শুরু করে এখন 9টা 18 বাজে, প্রায় 50 মিনিট ক্লাসের পরে আমরা মাত্র কয়টি বিক্রিয়া পড়েছি? একটি বিক্রিয়া পড়েছি, সেটার নাম হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ওয়াও, ঠিক আছে। ওকে, এবার আসো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন শেষে আমরা এবার পড়বো ভাইয়া 2 নাম্বার বিক্রিয়া, যেটার নাম হলো সংযোজন। এগুলা ইজি, এগুলাতে আমাদের অত টাইমার লাগবে না। সংযোজন, সংযোজন মানে কি? সংযোজন মানে পাই বন্ডকে ভেঙে তছনছ করে দেয়া। আসো বেনজিন, বেনজিন, এই যে বেনজিনের মধ্যে 3টা পাই বন্ড আছে, তুমি যদি এখানে হাইড্রোজেন দাও এবং নিকেল অথবা প্লাটিনাম 180 ডিগ্রি সেলসিয়াস দাও, নিকেল প্লাটিনামের কাজ কি? সব পাই বন্ড ভেঙে ফেলা, সব পাই বন্ড ভেঙে ফেলা। এই যে সব পাই বন্ড ভেঙে গেছে, একটা খালি চাঁদমুখো বাক্স বাকি আছে, এই বাক্সের নাম হইল সাইক্লোহেক্সেন। বেনজিন থেকে কি হয়ে গেল? সাইক্লোহেক্সেন, একটা অ্যালিফেটিক যৌগ হয়ে গেল। কি দুঃখের ব্যাপার, কান্না আসতেছে ওর জন্য, বেচারা তার জীবন এভাবে শেষ হয়ে গেছে। ফালতু কথা, কিচ্ছু হয় নাই ওর জীবনে, ঠিক আছে। এবার আসো এই বেনজিনে, এখানে চাইলে আমরা যে কাজটা করতে পারি, এখানে একটা বিক্রিয়া, এটা দেখানো হয় তবে এটা আসলে খুব একটা রিয়েলিস্টিক যে তা না। সেটা হলো বেনজিনের মধ্যে তুমি যদি হাইড্রোজেনের পরিমাণকে কন্ট্রোল করতে পারো, যে না আমি 3 অণু হাইড্রোজেন দিলেই না 3টা পাই বন্ড ভাঙবে, কিন্তু আমি যদি 2 অণু দেই, 2 অণু দেই এবং এখানে আমরা নিকেল অথবা প্লাটিনাম 180 ডিগ্রি সেলসিয়াসকে দেই, তাহলে সেটা কি করে? নিকেল বা প্লাটিনাম 180 ডিগ্রিকে দিলে একটা বন্ধন রয়ে যায়, একটা বন্ধন কি
রয়ে যায়, একটা পাই বন্ধন রয়ে যায়, হাইড্রোজেনের অভাবে এটাকে ভাঙতে পারে না। তো এবার এটাকে যদি আমরা, মনে আছে KMnO4 যোগ HCl এর কথা, KMnO4 যোগ HCl দিয়ে জারণ করলে কি হয়, জারণ করলে যেখানে ডাবল বন্ড সেখানে ভেঙে যায়, এবং যেখানে ডাবল বন্ড আছে সেখানেই ভেঙে জৈব অ্যাসিড প্রডিউস হয়। কি প্রডিউস হয়? জৈব অ্যাসিড প্রডিউস হয়, যেটার নাম হলো অ্যাডিপিক অ্যাসিড। কি অ্যাসিড? এডিপিক অ্যাসিড। এডিপিক অ্যাসিড থাকে। এই বিক্রিয়াটার প্রথম ধাপটা আসলে খুব একটা রিয়েলিস্টিক না, তবে অনেক হাই যদি তুমি টেকনোলজি ইউজ করো ওইভাবে হাইড্রোজেন কন্ট্রোল করা যেতে পারে। তবে মানে অ্যাডমিশন ছাড়া এইসব কাপঝাপ মার্কা ইয়া ইউজ করার দরকার নেই। এবার আসো, যদি আমি বেনজিনের সাথে ক্লোরিন দেই, ক্লোরিন দিলে বলো তো প্রভাবক কাকে দিতে হয়? ক্লোরিন দিলে হয় সবসময় সূর্যালোক এইচ নিউ অথবা ইউভি কে দিতে হয়। ক্লোরিনের বিক্রিয়াও আমরা জানি, ক্লোরিন কি করবে, একটা হাইড্রোজেনকেও আস্ত রাখে না। এখানে কিন্তু এটা থাকবে, সে কোনো হাইড্রোজেনকে না রেখে সে কি করবে, ক্লোরিন কি করবে, সে ওয়েট ওয়েট এখানে ক্লোরিন হাইড্রোজেন না, ক্লোরিন এখানে পাই বন্ড সবগুলোকে ভেঙে ফেলবে। এখানে ক্লোরিন সব পাই বন্ডকে ভেঙে এইটা তৈরি করবে। এই বিক্রিয়াটা একটু কনফিউজিং, ঠিক আছে? আগের বিক্রিয়ায় পাই বন্ডকেও রাখছিল, আগের বিক্রিয়ায় পাই বন্ডকে রাখছিল, কারণ তখন তুমি প্রভাবক দিছিলা, প্রভাবক দিলে পাই বন্ডকে ভাঙে না। কিন্তু এবার তুমি সূর্যালোক যখন দিছো, মানে কেমিক্যাল প্রভাবক না দিয়ে সূর্যালোক দিছো, তখন ও ভিতরের পাই বন্ডকে ভেঙে ফেলছে এবং সে এরকম স্ট্রাকচার তৈরি করছে। এই স্ট্রাকচারটার সংকেত হলো C6H6Cl6 এবং এটার নাম হলো গ্যামাক্সিন। এটার নাম কি? এটার নাম হলো গ্যামাক্সিন। এটা একটা কীটনাশক হিসেবে আগে ব্যবহার করা হইতো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা আবিষ্কার হয়েছিল, এবং এটা আবিষ্কারের কারণে খাদ্যের উৎপাদন অনেক বেড়ে গেছিল। হ্যাঁ, কীটনাশক দিলে পোকামাকড় থাকতো না, খাবারের উৎপাদন অনেক বেড়ে গেছিল। পরে 1990 সালের দিকে এটাকে আবার ব্যান করা হয়েছে। কেন? কারণ এই গ্যামাক্সিন এটা ক্যান্সারের জন্য দায়ী, আর এটা এতটাই পাওয়ারফুল, এটা দিলে শুধু পোকামাকড় মরে না, এটা দিলে মানুষও মরে। মানে মানুষ যদি এটা খায় মানুষও মরে যায়। তুমি আগে দেখতে মানুষ যে বিষ খেয়ে মারা যাইতো, বিষ তখন খাইলে দেখতে যে মরে যেত, বাঁচার কোনো উপায় ছিল না, কারণ তখনকার বিষগুলো গ্যামাক্সিন টাইপের বিষ ছিল, অনেক পাওয়ারফুল। পোকাও মরতো, মানুষও মরতো। এখনকার বিষগুলা এমনভাবে ডিজাইন করা হয়েছে, পোকা মরে, তুমি খাইয়ে দেখো তুমি মরবা না, তোমার হাসপাতাল নেবে, হাসপাতাল নিয়ে ওয়াশ করবে, বাইসে যাওয়া। সো এই জন্য বিষ খেয়ে মরাটা হলো সবচেয়ে বাজে একটা বুদ্ধি, ফালতু বুদ্ধি, ঠিক আছে? এটা হলো আমাদের কি, গ্যামাক্সিন। গ্যামাক্সিন। তারপরে তারপরে বেনজিনের আরেকটা সংযোজন বিক্রিয়া আছে, বেনজিনের আরেকটা সংযোজন বিক্রিয়া হলো ওজনীকরণ বিক্রিয়া। ওজনীকরণ বিক্রিয়ার নাম ওজনীকরণ, তবে এটা এক ধরনের কি বিক্রিয়া, এটাও এক ধরনের সংযোজন বিক্রিয়া, এবং আমরা জানি যে ওজনীকরণ বিক্রিয়ায় 3 অণু গ্লাইওক্সাল তৈরি হয়। কি তৈরি হয়? গ্লাইওক্সাল তৈরি হয়। এটা আমরা আগেই পড়ছি, এখন জাস্ট ওকে মনে করলাম আর কি, এখন ওকে জাস্ট কি করলাম, মনে করলাম আর কি। এবার আসো, আমরা একটা স্পেশাল রিয়াকশন পড়ব। স্পেশাল রিয়াকশনটা হলো, স্পেশাল রিয়াকশনটা হলো স্পেশাল রিয়াকশনটা হলো, এ কোন প্রবাদটা ভুল? হ্যাঁ, ওকে, এন ইউ কোথায়? এটা এইচ নিউ আর এখানে ইউভি, এন ইউ তো কোথায় লিখিনি, এইচ নিউ, ওকে। ব্যাস C6Cl6 হবে না, এখানে কিন্তু ও কিন্তু হাইড্রোজেনকে সরাই নাই। ক্লোরিনগুলো এখানে যুক্ত হয়েছে কিভাবে, পাই বন্ড ভেঙে যুক্ত হয়েছে। দেখো এই একটা কার্বনের 3টা হাত দেখা যাচ্ছে, আরেকটা হাতে কি, আরেকটা হাতে কিন্তু হাইড্রোজেন। তো এরকম 6টা পয়েন্টে 6টা হাইড্রোজেন কিন্তু আছে। এরা প্রতিস্থাপন করে না, এরা সংযোজন হয়েছে। সংযোজন মানে কি, পাই বন্ড ভেঙে যুক্ত হয়েছে, ঠিক আছে? সংযোজন মানে পাই বন্ড ভেঙে যুক্ত হয়েছে। এইচ নিউ, এইচ নিউ দ্বারা সূর্যালোককে বোঝায়, এইচ নিউ দ্বারা সূর্যের আলোকে বোঝায়, বা যে কোনো তরঙ্গকে বোঝায়।
এক একজন তো আলট্রা, তারা হারপিক খায়, তারা হলো দুনিয়ার সবচেয়ে বড় সমাজের বোঝা। কেন সমাজের বোঝা? হারপিক খেলেও জানেও মরবে না সহজে, জানেও মরবে না, ওরা এসে কেউ না কেউ বাঁচাবে, ওই এজন্য হারপিক খায়, অ্যাটেনশন পাওয়ার জন্য। ছাগলের ছাগল, অশিক্ষিত। ওকে, এবার দেখো বেনজিনের সাথে এই এই কোথায়, বেনজিনের সাথে আমরা যে বিক্রিয়াটা এবার দিব, এটা খুবই স্পেশাল একটা বিক্রিয়া। বেনজিনের সাথে আমরা দিব সোডিয়াম, আমরা দিব মদ, এবং আমরা দিব অ্যামোনিয়া। তোমাদের কি এই কম্বোটার কথা মনে আছে? এই কম্বোটা মেবি আমি বিজারকের মধ্যে একদম নিচে লিখছিলাম, বিজারকের মধ্যে একদম নিচে লিখার কথা এই কম্বোটার কথা। সোডিয়াম যোগ মদ যোগ অ্যামোনিয়া, এটা মনে রাখবা, এটা একটা পাই বন্ড ভাঙে। কয়টা পাই বন্ড ভাঙে? একটা পাই বন্ড ভাঙবে, ও দুইটা পাই বন্ড রেখে দিবে, এবং এই বিক্রিয়াটার নাম হলো বার্চ রিডাকশন। ও সব সময় বেনজিন চক্র থেকে একটা বন্ডকে ভাঙবে, দুইটা বন্ডকে রেখে দিবে। বিক্রিয়াটার নাম হলো বার্চ রিডাকশন। বিক্রিয়াটার নাম কি? বার্চ রিডাকশন। বার্চ রিডাকশন। কমেন্ট সেন্ড হয় না? হ্যাঁ হয়, কিন্তু হারপিক কে খায় এটা জানতে আমরা আর ইচ্ছুক নই। ঠিক আছে, ওকে। বার্চ রিডাকশন, তাহলে বার্চ রিডাকশন কার? বেনজিনের দিলাম। আচ্ছা, আমি পাশেই একটু লিখি, তাইলে বেটার লাগবে। টলুইনের বার্চ রিডাকশন দিলে আসলে কি হবে? না, অপর পেজে লিখে, জায়গা হবে না নাইলে। টলুইনের যদি বার্চ রিডাকশন দেওয়া হয় তাহলে কি হবে? বার্চ রিডাকশন, বার্চ রিডাকশন যদি টলুইনের দেয়া হয়, বার্চ রিডাকশন মানে সোডিয়াম দিব, মদ দিব, এবং অ্যামোনিয়া দিব। এই তিনটার কম্বিনেশনকে একসাথে কি বলে? এই তিনটার কম্বিনেশনকে একসাথে বলে বার্চ রিডাকশন। বার্চ রিডাকশন। যদি কেউ টলুইনের বার্চ রিডাকশন দেয়, তাহলে প্রোডাক্টটা হবে হলো এই যে CH3, এই যে CH3, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড। আর যদি কেউ নাইট্রোবেনজিনের বার্চ রিডাকশন দেয়, নাইট্রোবেনজিনের বার্চ রিডাকশন দেয়, মানে সোডিয়াম দিল, মদ দিল, অ্যামোনিয়া দিল, তাহলে এর হাইড্রোজেন বন্ড এবার থাকবে এভাবে। এখন তাইলে ভাই কখনো এইভাবে কখনো এইভাবে থাকার কারণ কি? দেখো বেনজিনেরটা নিয়ে না অত প্যারা নেই, বেনজিনেরটা তুমি এমনে দিলেও যা। বেনজিনেরটা দেখো, বেনজিনে যেহেতু কেউ নাই, বেনজিনের সব পজিশন সেম, এটা যা বেনজিনের জন্য, এটাও তা, হ্যাঁ বেনজিনের জন্য এটাও তা, শুধু এরকম দূরে দূরে থাকলেই হবে। বেনজিনের এই তিনটে একই যৌগকে বোঝায়, কিন্তু এদের ক্ষেত্রে বাঁকা থাকলে একরকম যৌগ, সোজা থাকলে কিন্তু আরেক রকম যৌগ হয়ে যায়, যেহেতু এই পজিশনগুলোর নাম আছে। দেখো এটা কোন পজিশনের সাথে? অর্থ পজিশনের সাথে। আর এটা প্যারা এবং ম্যাটার মধ্যে। আর এগুলো আবার কিসের মধ্যে? অর্থ এবং মেটার মধ্যে, অর্থ এবং মেটার মধ্যে। তাহলে কখন বন্ড এইভাবে বাঁকা থাকবে আর কখন এইভাবে সোজা থাকবে, এটা একটু জেনে রাখো। এটা বুয়েটের ফেভারিট, যাদের ইঞ্জিনিয়ারিং দেওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই বার্চ রিডাকশন পড়ে যাবা। ঠিক আছে, কখন কিভাবে হয় মনে রাখবা ভাইয়া। যদি তুমি যার বিক্রিয়া দিচ্ছ সে যদি অর্থ প্যারা নির্দেশক হয়। কি নির্দেশক? অর্থ প্যারা নির্দেশক। ধরো এই যে ওপি, অর্থ প্যারা নির্দেশক, তাহলে তোমার ডাবল বন্ডগুলা একটা ভেঙে যাবে, বাকি দুইটা এইভাবে কোনাকুনি থাকবে। আর যদি তুমি যাকে বিক্রিয়া দিচ্ছ সে যদি মেটা নির্দেশক, যেমন এই যে নাইট্রোবেনজিন একটা মেটা নির্দেশক, তাহলে তোমার বন্ডগুলো এইভাবে সোজা থাকবে। মেটা নির্দেশক হলে কি বন্ডগুলা সোজা থাকবে। এবার যাকেই বিক্রিয়া দিক তুমি পারবা, যাকেই বিক্রিয়া দেয়া হোক তুমি এবার পারবা। বুঝতে পারছি ভাইয়া? ওকে, এই বুঝতে পেরেছি কি হচ্ছে। এই আলসামি, ক্লাস আর অল্প কিছুক্ষণ ক্লাস করে যাও। অসুস্থ লাগলে কি হবে বেটা? জীবনে বেঁচে থাকার থেকে অর্গানিক শিখা ইম্পর্টেন্ট, শিখো। 3 নম্বর বিক্রিয়া, ওই সংযোজন এগুলোই। হ্যাঁ,
এই যেগুলো হাইড্রোজেন সংযোজন, ক্লোরিন সংযোজন, ওজোন সংযোজন, হ্যাঁ, আর হইলো বার্চ। এই দুইটার নাম কি? বার্চ। আগেও ছিল, এখনো আছে, বার্চ, BIRTCH, বার্চ রিডাকশন। একটা পাই বন্ড ভাঙে সবসময়। কয়টা পাই বন্ড ভাঙে? ও একটা পাই বন্ডকে ভাঙে। ওকে, আসো টলুইনের পার্শ্ব শিকল রিঅ্যাকশন। টলুইন, টলুইনের পার্শ্ব শিকল বিক্রিয়া যে, পার্শ্ব শিকল, পার্শ্ব শিকল, পার্শ্ব শিকল বিক্রিয়া যে, না 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 দেখো, পার্শ্বশিকল বিক্রিয়ার আমরা প্রথমেই উদাহরণ দিচ্ছি, যেই ক্লোরিনেশনটা আমরা দেখছিলাম, CH2Cl, তারপরে আবার ক্লোরিন, আবার 111°C, তাহলে কি হয়েছিল? CHCl2, আবার ক্লোরিন, আবার 111°C, হয়ে গেছিল CCl3। এটাকে আমরা কি বলি ভাইয়া? এটাকে আমরা বলি যে টলুইনের ক্লোরিনেশন। ঠিক আছে, তাহলে 1 নম্বরে আমরা ক্লোরিনেশন পাইলাম। এবার আসো 2 নম্বরে আমরা একটা অ্যামেজিং বিক্রিয়া দিই। অ্যামেজিং বিক্রিয়াটা হলো তোমাদের কি KMnO4 এর কথা মনে আছে? KMnO4 এর মধ্যে তুমি যদি পানি দাও, এটা একটা তীব্র জারক। এটা কি? তীব্র জারক। এই জারকটা যদি তুমি দাও, CH3 জারিত হয়ে সোজা অ্যাসিডে পরিণত হয়ে যাবে। মানে কোনো থামাথামি নেই, অ্যালডিহাইডে থামবেই না। CH3 জারিত হয়ে ডিরেক্ট জৈব অ্যাসিড হয়ে যাবে, অক্সিজেন ইন হয়ে গেল, ডান। ঠিক আছে, হয়ে গেল বেনজোইক অ্যাসিড। হয়ে গেল কি? বেনজোইক অ্যাসিড। ঠিক আছে, একটা তীব্র জারণ তুমি করে ফেলছো। শুনো, KMnO4 এর সাথে যদি কেউ ক্ষার দেয়, অ্যাসিড দেয়, ওইটা এলে এক্সট্রিম লেভেলের জারণ। যদি কেউ পানি দেয়, পানি দিলে তীব্র জারণ। ঠিক আছে, যেটা দিয়ে বেয়ার টেস্টও করা হয় আবার অ্যালকিন অ্যালকাইনের। ঠিক আছে, বেয়ার টেস্টও করা হয় অ্যালকিন অ্যালকাইনের। এবং আরেকটা হলো, যদি তুমি ওর সাথে ক্ষার দাও, ক্ষার দিলে মৃদু অল্প জারণ, আস্তে আস্তে হয় ওই জারণটা। ঠিক আছে, তো এখন তুমি চাচ্ছ যে না ভাইয়া, আমার তো বেনজোইক অ্যাসিডের দরকার নেই, আমি বিক্রিয়াটাকে থামাইতে চাচ্ছি। আমি বিক্রিয়াটাকে থামাইয়ে চাচ্ছি যে বেনজালডিহাইড বানাইতে। মানে তুমি অ্যাসিডের এক ধাপ আগে থামবা। অ্যাসিডের কি করবা? এক ধাপ আগে থামবা। তখন তুমি কি করতে হবে জানো? তখন তোমাকে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং 65% সালফিউরিক অ্যাসিড দ্রাবক হিসাবে ব্যবহার করতে হবে। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং 65% সালফিউরিক অ্যাসিড তোমাকে দ্রাবক হিসেবে ব্যবহার করতে হবে। তখন তুমি পাবা কি? তখন তুমি পাবা হলো এই বেনজালডিহাইড। এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হলো বেনজালডিহাইড। এই যৌগটার নাম হলো বেনজালডিহাইড। তো উপরের বিক্রিয়াটা হলো আমাদের তীব্র জারণ করেছে, আর নিচের বিক্রিয়াটা হলো এক ধাপ বা 2 ধাপ বলতে পারো কন্ট্রোল ওয়েতে জারণ করছে, শেষ পর্যন্ত নেয় নাই, জৈব অ্যাসিডে যাওয়ার আগেই অ্যালডিহাইডেই থামাই দেওয়া হয়েছে। ঠিক আছে, অ্যালডিহাইড তোমরা তো জানো যে অ্যালকেনকে জারণ করলে অ্যালকোহল, অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, তাকে জারণ করলে জৈব অ্যাসিড। তো জৈব অ্যাসিডের আগে অ্যালডিহাইডে থামাই দেওয়া হয়েছে। এই বিক্রিয়াটা তোমরা অবশ্যই বুঝে না বুঝে মুখস্থ করে ফেলতে হবে, কারণ এই বিক্রিয়াটার নাম হলো ইটার্ড বিক্রিয়া। কি বিক্রিয়া? ইটার্ড বিক্রিয়া। যেখানে টলুইন থেকে বেনজালডিহাইড বানানো হয়। চরম লেভেলের ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। আমার মনে আছে বিজ্ঞান কলেজে সেকেন্ড ইয়ারে উঠার পর প্রথম যে এক্সামটা ছিল, মানে যে এক্সামে অর্গানিক ছিল, ওই এক্সামের খ মার্কে ইটার্ড বিক্রিয়া নিয়ে লিখতে বলছিল। তো ইটার্ড বিক্রিয়া, এটাই ইটার্ড বিক্রিয়া। ঠিক আছে, এটাই কি? ইটার্ড বিক্রিয়া। ভাই মনে থাকবে? মনে থাকবে? এই বলো, মনে থাকবে কিনা?
ভাই একটু সুন্দর করে লিখেন প্লিজ। ভাই দেখো তুমি আমার থেকে যদি 7 সাগর 13 নদী পাড়ি দিতে বলো, যে ভাই আমাদেরকে অর্গানিক বোঝানোর জন্য 7 সাগর 13 নদী পাড়ি দেন, আমি দিব। যদি তুমি আমরা বলো যে ভাই আপনি এক জিনিস আবার পড়াই আবার পড়ান, আমি পড়াবো। কিন্তু হাতের লেখা সুন্দর করতে বলবো না, আমাকে হাতের লেখা সুন্দর করতে বলবো না, ঠিক আছে? আমার হাতের লেখা এমনিই সুন্দর, এটা আর সুন্দর করা যাবে না। ওকে, এই বিয়ার টেস্ট না, বিয়ার টেস্ট, বেয়ার টেস্ট। আর ওই টেস্টের বিয়ার টেস্ট, বেয়ার টেস্ট দিয়ে অসম্পৃক্ত হাইড্রোকার্বন ইয়া করা হয়। ভাই কোন কলেজে পড়ছেন? আমি সরকারি বিজ্ঞান কলেজে পড়ছি। ছুটি নাকি ভাইয়া? হ্যাঁ। এই একজন বলতেছে ভাই ব্রেক দেন। হাই রে ছাগলের ছাগল রে, তুই ব্রেক চাচ্ছিস, এদিকে ক্লাস শেষ হয়ে যাচ্ছে। অশিক্ষিত। ঠিক আছে, আমাদের আমাদের বেনজিন টলুইন শেষ, আমাদের বেনজিন টলুইন শেষ। আমরা আপনাদের জন্য একটা সুখবর আছে। আজকে কি বার? আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব পবিত্র শুক্রবার। আপনারা এখন পর্যন্ত যা পড়িয়েছি বেনজিন টলুইন পর্যন্ত, আপনারা আপনারা এই পবিত্র শুক্রবার এটার উপর এমসিকিউ এক্সাম দেবেন। এমসিকিউ এক্সাম, রিটেন এক্সাম নিতে পারলে খুবই ভালো হইতো, কিন্তু রিটেন এক্সামের এখন আমাদের সিস্টেম নাই। সবাই এমসিকিউ এক্সাম দিবেন। অর্গানিকের উপর 100টা এমসিকিউ থাকবে, ঠিক আছে? আমি তোমাদেরকে বলি, এতদিন তোমাদের পরীক্ষা যে কয়টাই নিছি কম নিলেও, আমি প্রতিটা পরীক্ষায় এমন কিছু প্রশ্ন রাখতাম যেগুলোর অ্যান্সার তোমরা কেউ পারবা না, মানে ওগুলো পারার মতো প্রশ্ন আমি দিতাম না। প্রত্যেকটা 1-2টা করে প্রশ্ন রাখতাম, এবং ওই প্রশ্নগুলার যে কোনো একটা অ্যান্সার আমি দাগাই রাখতাম। মানে ওই অ্যান্সার তো তুমি এমনও জানবা না অন্য জানবা না, কিন্তু তারপরে দেখতাম তোমরা অনেকেই যত মার্কের পরীক্ষা দিতাম ততই পাইতা। মানে আমার কাছে অবাক লাগে যে ওই এমসিকিউটা যেটা তুমি পারার কথা না, যেটা তুমি পারবা না, যেটাতে আমি একটা অপশন এমনি দাগাই রাখছি, ওই অপশনটা ভুল, এমনিও তাও দাগাই রাখছি, ওইটা তোমার কিভাবে হইল? তোমরা অনেকেই এই ইয়েটা করো, কিন্তু চিটিংটা করো। হ্যাঁ, অনেকেই এক্সামে চিটিং করো, আমি জানি কারা করো। এগুলা করবা না, ভুলেও করবা না। লাভ কি? এখানে আমাদের এক্সামে ফার্স্ট হয়ে লাভ কি? কি লাভ? কোনো লাভ নেই। সো এই জন্য এসব চিটিং ফিটিং বাদ দিবা, পরীক্ষা পরীক্ষার মতো দিবা, ফুল প্রিপারেশান নিতে হবে। আর এই সপ্তাহে আমরা একটা এক্সট্রা ক্লাস নেব, সেটা হবে সিকিউ এবং এমসিকিউ সলভিংয়ের উপর, বিশেষ করে সিকিউ সলভ। এমসিকিউ সলভ আসলে এমসিকিউ প্র্যাকটিস করতে করতে বাকিটা শিখতে হবে। সিকিউ সলভ তো তোমরা আমাকে একটু জানাবা যে কখন। বেশি বড় ক্লাস না, 1.5 ঘন্টার মতো ক্লাস, 1.5 ঘন্টার ক্লাসে আমরা সিকিউ সলভ করে ফেলতে পারবো। তোমরা আমাকে জানাবা। আগামীকাল তো সোমবার, তো বুধবারে ক্লাসটা কখন করা যায়? ঠিক আছে, বুধবারে কখন করা যায় তোমরা একটু আমাদের যে রেজিস্টার্ড গ্রুপের কমিউনিটি চ্যাট আছে ওইখানে একটু টাইমটা নিজেরা কথা বলে আমাকে একটু জানাই দিবা, ঠিক আছে? এই মহুয়া, ডিজে সাদিয়া, লাবিবা তোমাদের দায়িত্ব থাকবে, আলসামি, তারপরে লিখন, যারা আছো তোমরা আমাকে টাইমটা জানাই দিবা, ঠিক আছে? কথা বলে ক্লাসে যারা বেশি অ্যাক্টিভ তোমাদের দায়িত্ব, ঠিক আছে? অর্গানিকের নোট কম্পিটিশন করেন, এটা খুবই ভালো একটা আইডিয়া দিছো, ঠিক আছে? খুবই ভালো একটা আইডিয়া দিছো। আমরা অর্গানিকের একটা নোট কম্পিটিশন করতে পারি, তবে সেটা অধ্যায় শেষ হওয়ার পর হওয়া উচিত। হুম, ওকে। ভাইয়া অনেকটা আন্দাজে হয়, কিন্তু অনেকে একসাথে, শুনো, আন্দাজে অনেকের হয়, আই নো, কিন্তু দেখো আন্দাজে কার হয়? যে ধরো 50-এ 30 পাইছে, ওর যদি ওই এমসিকিউটা হয় আফসোস নেই, আন্দাজে দাগাইছে, ওর হয়ে গেছে, কয়েকটা হয়নি কয়েকটা। কিন্তু যার 49টাই সঠিক হয়েছে, সে 50 নাম্বার, ওই একটাই তো সে আন্দাজে দাগাইছে নাকি, বাকিগুলো তো সে আন্দাজে দাগায় নাই। আন্দাজে 10টা দাগাইলে 3টা হয়, 5টা হয়, 6টা হয়, কিন্তু সে তো 49টা যেহেতু জেনে দাগাইছে, তাহলে সে 50 নাম্বার এটা আন্দাজে দাগানোর কথা না। বা সে আন্দাজে দাগাইলেও সে একটা আন্দাজে দাগাবে, একটাই হবে, এটা হয় না, ঠিক আছে? যে 50-এ 50 পায় সে অবশ্যই চিটিং করে, ঠিক আছে? সে অবশ্যই চিটিং করে, ঠিক আছে? তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
আমাদের বকুল তলায় ভিড় জমেছে। টা টা টাং টা টাং টাং টা টা টাং টা টাং টা টাং।